আপনাদেরই পেজ, আমাদের জাস্ট হচ্ছে দেখা এবং মাঝে মাঝে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। অনেকে মিউজিকের প্রশংসা করেন, রেগুলার পাই সেটা। মাসুমকে আসলে আপনারা অনেকেই থ্যাঙ্কস দেন এবং আজকেও সে আছে এখানে সে, এবং আজকেও আশা করছি যে অনেকেই বলবেন যে হ্যাঁ, মানে মিউজিক ছাড়া ভূত এফএম আসলেই মানে মানা যায় না। যাই হোক, আমাদের যারা এখানে আছেন আজকে তাদের কাছে যাব এবং একে একে তাদের ঘটনাগুলো শুনবো। অনেকেই পরীক্ষা দিচ্ছেন, অনেকে জেএসসি এক্সাম দিচ্ছেন, যার জন্য অনেকে হয়তো আজকে ভূতটা মিস করবেন। কিন্তু আপনি যদি পরবর্তীতে মানে এখন যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা করে এবং পরবর্তীতে আবারও ফিরে আসবেন, সেটা আশা করব। সমস্ত দেশের এবং দেশের বাইরে যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ভূত এফএম এর স্বাগতম। ফুর্তি অ্যাপ দিয়ে যারা শুনছে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন। অবশ্যই ফেসবুকে আপনারা কমেন্ট করবেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আজকের ভূত এফএম এর এপিসোডের প্রথম ঘটনায়, যে ঘটনাটি এই শহরের কোন একটি হসপিটালের কোন একটি আইসিইউ কে কেন্দ্র করে। আপনি প্লিজ আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন প্লিজ একটু আমাদের বলবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ মাসুম ভাই। আমি তানভীর জুবায়ের বলছি, ইব্রাহিম মেডিকেল কলেজ বার্ডেন থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি, আমরা শুনি। আমার এই ঘটনাটি ঢাকার একটি হাসপাতাল আইসিইউকে নিয়ে। ঘটনাটি আমি আমার একজন বড় ভাইয়ের কাছ থেকে শুনি। পেশায় তিনি একজন ডাক্তার। 5 থেকে 6 মাস আগে তিনি ওই হাসপাতালে চাকরি নেন। তিনি হাসপাতালে আপনি স্ক্রিপ্ট ছাড়া পড়েন সবচেয়ে ভালো হবে, কারণ আমি তো অফিয়ারে শুনেছি, খুব ভালো হয়েছে। ওকে। ছিলেন দায়িত্বরত ছিলেন তার বর্ণনা মতে তার সাথে আরো একজন ডাক্তার ছিলেন। তো উনি প্রায় এরকম ভাবে ডিউটি চালিয়ে যাচ্ছিলেন। তো একদিন সকাল 8টা কি 8:30 বাজে, তখন তিনি ডিউটিরত ছিলেন। সঙ্গে তার ওই ডাক্তার যে ওনার সাথে জব করতে তিনিও ছিলেন, মানে কলিগ ছিলেন। হ্যাঁ, কলিগ তিনিও ছিলেন। তো হঠাৎ করে আমি ভুল করেছি রাসেল ভাই, আমি একটু আইসিইউর বর্ণনা একটু দিয়ে নিই। আইসিইউটা ছিল একটা রেক্টেঙ্গুলার শেপের, মানে আইসিইউর একটি পাশে, দুই পাশে তিনটি করে 6টা সিট, এবং পিছনের দিকে আপনার ছিল গ্লাসের দরজা, গ্লাসের পার্টিশন, এবং সেখানে পর্দা দেওয়া থাকতো। আর সামনে ফ্রন্টে এন্ট্রান্সের জন্য আপনার সেখানে একটি গ্লাসের শাটার ছিল, সেখান দিয়ে এন্ট্রান্স করা যেত। এবং তার পাশেই ছিল ডাক্তারদের জন্য, মানে যারা কর্তব্যরত থাকতেন ওখানে, তাদের জন্য বসার একটা ব্যবস্থা। তো এমনিতে আইসিইউটা, অনেকে যদি আইসিইউতে ঢুকে থাকেন, আইসিইউটা এমনিতে একটু ভৌতিক একটু পরিবেশ, কারণ সেখানে শান্ত শিষ্ট থাকে এবং মানুষজন যেতে হলে অনেক অনেক প্রিকশন নিয়ে যেতে হয়। সেটাই, ইভেন প্যারেন্টস যদি হয়, ক্লোজ প্যারেন্টস হলেও সেটা নিতে হয়। তো তারপর সেখানে ওনারা ডিউটিরত ছিলেন। তো হঠাৎ করে আমার যে ভাইয়া, যার থেকে আমি ঘটনাটি শুনি, তিনি বললেন যে হঠাৎ করে যে পেছনের যে দেয়াল যেটা ছিল গ্লাসের, যার সামনে আপনার পর্দা লাগানো ছিল, সে পর্দা থেকে সামথিং লাইক ডেন্স ফগ, অর্থাৎ সাদা কিছু ধোয়ার মতো এসে বাম দিকের রোতে মিডলের বেডে এসে চারপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। মানে ধোঁয়াটা আপনার হচ্ছে ওখান থেকে কুণ্ডুলি পাকিয়ে বা কিছু একটা করে বেডের কাছে চলে আসে। এবং তার 5 মিনিটের মধ্যে সেটা একটা রডের আকৃতি ধারণ করে, লাইক সিলিন্ডারের মতো। আচ্ছা, আপনি একজন ডাক্তার, আপনাকে আমি জিজ্ঞেস করি যে আসলে আইসিইউ এর ভেতরে জি কোন ধোঁয়া ঢোকার তো মানে এত বেশি পসিবল না, চারিদিক দিয়ে এত, মানে কোনো ভেন্টিলেশনেরও তো মনে ব্যবস্থা নাই, এসি ছাড়া আর কোনো কিচ্ছু প্রবেশ করার কোনো, মানে এরকম ধোঁয়া কুণ্ডলি কোন সময় প্রবেশ করতেই পারে না, এটা হয় না আসলে। বাট দেখলেন যে কিছু ধোঁয়া গিয়ে বেডটার চারপাশে আস্তে আস্তে কুণ্ডলি পাকাচ্ছে বা কিছু একটা করছে, এবং সেটা কি ফর্ম নিল? সেটা একটা রডের, মানে সিলিন্ডারের মতো একটা শেপ নিল। তারপরে সেটা 5 থেকে 7 মিনিটের মতো ওখানে ছিল। তারপরে সে এটা চলে যায়, মানে একা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয় এইভাবে যে এটা ফার্স্টে যখন ওই ধোয়ার কুণ্ডলির মতো ছিল, আবার সেই প্যাটার্নে সেটা আবার ওই পর্দার মধ্যে মিলিয়ে যায়। আচ্ছা, মিলানোর সঙ্গে সঙ্গেই দেখে যে বেডটার পাশে সে এসে ঘুরতেছিল, তো সেখানে এসে আপনার পেশেন্ট ছিল। পেশেন্টটা হঠাৎ করে 3 থেকে 4 বার জার্ক করে ওঠে।
জার্ক করে ওঠে তখন আমার ওই ভাইয়া এবং তার যে কলিগ ছিলেন তারা এটা কি মানে ধোয়া থাকা অবস্থায় জার্ক করে না চলে যাওয়ার পরে ধোয়া? চলে যাওয়ার যখন সেটা মিলিয়ে যায় ঠিক তারপরে তারপর পরই একদম। হ্যাঁ আচ্ছা 2 থেকে 3টা জার্ক করে কাঁপুনি দেয়। তারপরে ভাইয়া তখন ওই কলিগকে নিয়ে পেশেন্টের কাছে যান। তখন এখানে তো আইসিইউতে মনিটর থাকে, হুম। বিপি দেখতেছেন, বিপি ফল করতেছে, তারপর অক্সিজেন স্যাচুরেশন সেটাও ফল করতেছে, পালস ফল করতেছে। মানে এটা বলা যায় যে একটা পেশেন্ট কলাপস করে যাচ্ছে, আস্তে 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 কলাপস করে। তখন ভাইয়া তখন ওনাদের সিনিয়র কনসালটেন্ট ছিলেন একজন, ওনাকে ফোন দেন, উনি আসে তখন মানে একদম ক্রিটিক্যাল কন্ডিশন চলে আসে। তো উনি সিপিআর দেন, লাস্ট যে ট্রাইটা করে। সিপিআর মানে আমি একটু বুঝিয়ে দিই যে আমি আপনার আচ্ছা, আচ্ছা। অনুমতি নিয়ে বলছি, উইথ পারমিশন, যে যেটা হচ্ছে বুকের উপর আপনারা প্রেস করেন, right? হ্যাঁ, মানে একদম আর কিছু করার থাকে না। এটা কি শখেরও আগে মানে? হ্যাঁ হ্যাঁ সরকারের আগে আচ্ছা করা ওকে হয়। ফাইন। তো সেই সিপিআরটাও দেন, দেওয়ার পরে যখন সেটা আর হয় না তখন স্যার বলেন যে হি ইজ ডেড। তো এই জিনিসটা তারপরে ওই ভাইয়া আমাকে বলেছে যে এই জিনিসটা এর আগে ওই হাসপাতালে বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রেও হয়েছে, যারা একদম অলমোস্ট কোমা থেকে রিকভারি করে ফেলেছে। এরকম পেশেন্ট একদম সুস্থ, হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যে আইসিইউ থেকে রিলিজ করে দেবে। ওরকম পেশেন্টের ক্ষেত্রে এরকম সামথিং এই ঘটনাগুলো ঘটেছে। হুম। তো এটা জানার পরে তখন অনেকেই বলে যে এটাকে ওই মানে হাসপাতালে যারা আয়া বা নার্স বা যারা মানে ট্রেনার আছে তারা এটাকে আজরাইল বলে আর কি। যে আচ্ছা বলে যে আজরাইল আসছে, যে এটা নিয়ে যায়, যখনই আসি তখনই একজন না একজন আচ্ছা, মারা এই যায়। যে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে এটা আপনি বলছেন যে অনেকেই দেখেছে, তার মানে অন্য ডাক্তাররাও দেখেছেন? হ্যাঁ অন্য ডাক্তাররাও দেখেছে। যে ভাইয়া জয়েন করে তার আগে 2 জন ছিল, তার আগে 2 জনে একজন দেখেছিল, হুম হুম। এরকম দেখেছিল। এবং উনি 2বার দেখেছিল, আর 2বারই যে 2টা পেশেন্ট দেখেছে 2টা পেশেন্টই মারা যায়। এবং আপনি বলছিলেন যে দুটো পেশেন্টেরই অবস্থা ধীরে ধীরে ভালো হ্যাঁ, হচ্ছে, ভালো হওয়ার চান্স ছিল আর কি। ভালো হওয়ার চান্স ছিল। হ্যাঁ, যদিও কিছু বলা যায় না, কিন্তু মানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে একই সাথে যখন ওইটা দেখা যায় ঠিক সেই মুহূর্তেই কোন আচ্ছা, এটা কি এরকম যে ধোঁয়াটা যে পেশেন্টের বেডের কাছে যায় সেই পেশেন্টেরই কিছু একটা হয়? জি হ্যাঁ সেটাই। ওকে ওকে, তাহলে তো এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ। যে ব্যাপারটা মানে ধোঁয়া দিয়ে শুরু হলেও জিনিসটা অনেক ক্লিয়ার। এটা কিন্তু রাসেল ভাই আসলে কোনো ভৌতিক ব্যাপার না, যে আমি বুঝতে পেরেছি সেটা। কিন্তু জিনিসটা অনেক অদ্ভুত। হ্যাঁ মানে সবচেয়ে অদ্ভুত কি আমার কাছে মনে হয় জানেন, সেটা হচ্ছে যে জিনিসটা যে কি কারণে ঘটছে তা আমরা জানি না, আসলে এখান থেকে বলাটাও সেটা সম্ভব না। বাট একটা মানুষ মারা যাবার আগে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই মানে যিনি হচ্ছে প্রত্যক্ষদর্শী বা উইটনেস বলি আমি যেটাকে, তিনি মানে যিনি ওই জিনিসটা, যিনি মৃত্যু এবং মৃত্যুর আগের মুহূর্তের ওই ধোয়ার যে কুণ্ডলীটা, দুটো এক জিনিস একসাথে মানে দেখছেন। যিনি মারা যাচ্ছেন তিনি হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, যারা বাইরে আছেন তারাও বুঝতে পারছেন না, কিন্তু যিনি ওখানে ডিউটিতে আছেন এবং যিনি দুটো জিনিস একসঙ্গে দেখেন, যে একটা জিনিস ঘটলো তার ফলাফল অনুযায়ী তারপরে হচ্ছে জিনিসটা এটা ঘটলো, হ্যাঁ এটা খুব অদ্ভুত ব্যাপার। জি। এবং এরকম মোটামুটি আপনার কাছে মনে হয় কয়জনের ক্ষেত্রে এরকম ঘটেছে ওই হসপিটালে? এরকম 5 থেকে 7 জন। 5 থেকে 7 জনের ক্ষেত্রে, তার মানে এটা একটা মানে রেগুলার একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে আশা করছি আপনাদের অনেকেরই এই ব্যাপারটা মানে খুব অদ্ভুত লাগবে। এবং আমি যদি মানে আমার মনে হয় যে এটা, আপনি ডাক্তার, অনেক মন শক্ত থাকতে হয়, অনেক কঠিন জিনিস দেখতে হয়, তারপরেও আইসিইউতে এইরকম ধরনের ঘটনা দেখলে নিশ্চয়ই আপনারও বুক কেঁপে উঠবে, রাইট? তা অবশ্যই। আমার তাই মনে হয় যে অনেক সময় ডক্টরদের যে সমস্ত স্টোরি থাকে সেই সমস্ত স্টোরিগুলো সাধারণত থাকে আমাদের লিসনারদের জন্য, এবং আমাদের লিসনাররা সেগুলো শুনে শিহরিত হন। আমার মনে হয় এই ডক্টরদের এই স্টোরিটা অনেক ডক্টরদের জন্য যারা আইসিইউতে ডিউটি করেন, এবং তাদেরও হঠাৎ করে হয়তো কোনো একটা মনের ভুলে বা কোনো একটা মানে নিজের অজান্তেই হয়তো হঠাৎ করে দেয়ালে বা কোনো এক জায়গায় হয়তো কোনো একটা সময় শ্যাডো খুঁজে ফেলতেও পারেন এবং দেখেও ফেলতে পারেন সেরকম কিছু একটা। আজকে হয় সেরকম কিছু ঘটনা, যদি এরকম কোনো কিছু সত্যি আপনার সাথে ঘটে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। তোমার বিজ্ঞাপনের মতো শোনালো। যাই হোক, আমরা কিছু SMS করবো, তার আগে একটু বলি গত সপ্তাহে কি ঘটেছিল। গত সপ্তাহে তো আমাদের গত সপ্তাহের পরে ইনফ্যাক্ট এই বিভিন্ন ঝড় ঝাপটা ঝঞ্ঝা সমস্ত পরিস্থিতিকে অতিক্রম করে মাসুম ঘুরে এসেছে আমাদের নেক্সট যে স্পট আছে সেখান থেকে। মাসুম, আমার তো মনে হয় যে আমরা অনেক পসিবিলিটি দেখেছি ওখানে, মানে আমরা যেতে পারি, তাই না?
আমরা ডেফিনেটলি আমরা সেখানে যেতে পারি এবং নিশ্চয়ই আমাদের লিসনার যারা রয়েছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমাদের সাথে এতদিন ধরে ভূত এফএম সাথে রয়েছেন, আমরা লিসনার বলবো না, আমরা বলবো ভূত এফএম মেম্বার। সো সেই মেম্বারদের আমরা নিশ্চয়ই মানে যেসব জায়গাগুলো ভিজিট করছি, প্রথমে দিনে গেছি, দিনে যে নর্মাল, ওইখানে তো মানে দেখে আপনি ওইভাবে ফিল করতে পারবেন না, অনেক মানুষজন চলাফেরা করতেছে। তো একদিন দেখলাম, দিনে দেখলাম, পরের দিন চলে আসবো, তো হরতাল, আসতে পারতেছি না, অনেক ঝামেলা। হঠাৎ মনে হলো যে রাত 9টায় বাস, 9টা কি 10টা মনে হয়। তো হঠাৎ মনে হলো যে সন্ধ্যা বিকেলের দিকে মনে হয়েছে যে আচ্ছা রাত্রে কেমন লাগে দেখতে এখানে। তো গেছি এবং মানে বিশ্বাস করবেন না, সন্ধ্যা 7টার পরে শুনছান, মানে আশপাশে আপনি মানে মাইলের মধ্যেও দু একটা মানুষ আপনি পাওয়া কঠিন। ফাইনালি গেলাম, বুক কাঁপতেছে, এত অন্ধকার, মানে ইলেকট্রিসিটি নাই, মানে খুবই গেছে, মানে কিছু কিছু জায়গায় লাইট জ্বলতেছে, রাস্তায় তো নাই। তো আমার সাথে আরেকজন গেছিল মার্কেটিং যাওয়া খুব দরকার, চলেন যাই। তার জায়গাটা আসলে এরকম ভয় ধরানো বা এরকম কিছু একটা, অসাধারণ অসাধারণ। ওকে, মানে আমি ভিডিও করে নিয়ে আসছি, মানে দিনের এবং রাতের, এটা জাস্ট দেখার জন্য যে কি কি যায়। আমরা সেটা যেদিন যাবো অসাধারণ, মানে রাত্রের ভিডিও, মানে সাউন্ড বলেন, আশপাশের সবকিছু পরিবেশ মিলে না দেখলে আপনি মানে আমার কাছে আপনি তো খুব ভালো লাগতেছে এখানে আসছেন, আপনি তো আপনার শোয়ের জন্য তো আপনি পেয়ে গেলেন, অসাধারণ। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে কক্সবাজার, সেটা যেরকম মানে পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটা বিচ, এবং ঠিক একইভাবে সমুদ্র সৈকত, মানে মানে সুদৈর্ঘ্য সমুদ্র সৈকত, ঠিক একইভাবে আমার মনে হয় যে এখানে ভয়ের দিক দিয়েও কক্সবাজার কোনোভাবেই পিছিয়ে যাবে না। সুতরাং কক্সবাজারে যারা রয়েছেন তারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠানো, অনেককে আমরা পেয়ে গেছি, এবং আপনারা যারা কক্সবাজারে আছেন তারা আপনারা জানেনও যে ইনফ্যাক্ট অনেক সাথে আমরা কথাও বলে ফেলেছি ফোনে, রাইট? আমাদেরকে নসিব লিখেছেন ফার্মগেট থেকে যে কক্সবাজার থেকে আমরা শো করছি কিনা। নো, আমরা কক্সবাজার থেকে শো করছি না, এবং আমরা কিন্তু কক্সবাজার থেকে শো করছি না, এবং যখন করব তখন অবশ্যই করব এখন ব্যাকগ্রাউন্ডে আমরা কক্সবাজারের শাঁ শব্দ লাগিয়ে দিয়েও বলবো না যে আমরা এখন কক্সবাজারে। সো আমরা এরকম কোনো কিছু করবো না। ডেফিনেটলি আপনারা জানতে পারবেন, এবং কক্সবাজারবাসী সাক্ষী হয়ে থাকবে আমাদের, আমরা সবসময় সাক্ষী রেখে আসি এবং লাইভ করি সবকিছু। যাই হোক, আমাদের কাছে এছাড়াও মেহনুর লিখেছেন, মেহনুর হৃদয় লিখেছেন যে SMS টা পড়বা কিন্তু ভূত এফএম, এটাই আমার ফার্স্ট SMS, আমি পড়ে ফেললাম আপনার SMS টি। আমাদেরকে শাব্দিক লিখেছেন রামপুরা থেকে, হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাদেরকে সিলেট থেকে সাইফুল্লাহ লিখেছেন যে ভাইয়া আমার খুব ভয় করছে। প্রথম ঘটনাটা আসলে ভয় করার মতো একটা ঘটনা। নিহা লক্ষ্মী বাজার থেকে আমাদের লিখেছেন যে কালকে আমার টেস্ট এক্সাম, তারপরেও আমাদের জন্য একটু দোয়া করবে। আমি দোয়া করলাম, এবং আমি আজকে দোয়া করেছিলাম বাংলাদেশ টিম যেন জেতে। আমার সাথে আরো অনেকেই দোয়া করেছেন, কারো না কারো দোয়া তো অবশ্যই কাজে লেগেছে, এবং আজকেও অনেকে দোয়া আছেন আপনার সাথে। সুতরাং যাদের পরীক্ষা চলছে বিশেষ করে, সবাই প্লিজ পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন, এবং আমরা চাই যে যারা ভূত এফএম এর মেম্বার তাদের যেন লাইফের সব জায়গাতেই মানে ভালো হয়, শুধু তারা না, যারা শোনেন না তাদের জন্য, সবার জন্যই। আমি শাহিন ভুইয়া আমাদের লিখেছেন যে আই উড লাইক টু থ্যাংক ভূত এফএম টিম অ্যান্ড আই লাইক ভূত এফএম, থ্যাংক ইউ। আমাদের গোলাম রাব্বি মিডফোর্ড থেকে লিখেছেন, এবং আমি SMS টা পড়তে পারলাম না, তাদেরকে চলে গেল SMS টা। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আবরার হাজারিবাগ থেকে লিখেছেন যে এটা তার ফার্স্ট স্টোরিটা নাইস, থ্যাংক ইউ। আমি এছাড়াও আসলে থ্যাংকস টু ডক্টর জুবায়ের, আসলে তিনি ঘটনাটা বলেছেন বলে এরকম হয়েছে, মানে এত চমৎকার ঘটনা নিয়ে এসছেন বলেই আমরা আপনার সাথে শেয়ার করতে পারলাম। রনি সিলেট থেকে আমাদের SMS করেছেন, ওসমানী মেডিকেল কলেজ আইসিইউ নিয়ে আমার 2টি ঘটনা আছে, এটা কিভাবে পাঠাতে পারি? অবশ্যই ইমেল করে পাঠাতে পারেন। আপনি ঠিক যেভাবে কাউকে মেইল লেখেন, অনেকে জিজ্ঞেস করেন, আমি একটু ভেঙেই বলি, আপনারা যেভাবে মেইল লেখেন, কম্পোজে চাপ দেন, ক্লিক করেন, তারপর একটা পেজ আসে, ওটাকে কি বলে মাসুম ভাই? ওটাকে পেজই তো বলে না, মানে একটা বক্স আসে যেটাখানে লিখতে হয় আর কি, সেখানে আপনি মেইলটা লিখবেন, লেখার পরে তারপরে সেন্ড অপশন দিয়ে সেন্ড করে দিবেন। আপনি যেভাবে SMS লিখেছেন ঠিক সেইভাবেই মেইলটা এরকম করে ইংরেজি অ্যালফাবেট দিয়ে বানান করে করে বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বাংলা লিখতে পারেন তাহলে তো খুবই ভালো,
বাংলা লিখে বাংলাও আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, কোন একটা MS ওয়ার্ড ফাইলে লিখে তারপরে সেটা আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, কোনো সমস্যা নেই। আমাদেরকে এছাড়াও নয়ন SMS করেছেন এবং তিনি বলছেন তিনি আমাদের সাথেই আছেন। হিমেল পান্ডে আমাদেরকে SMS করেছেন। খুলনা থেকে আনোয়ার এবং আফরিন, রেগুলার আপনারা SMS করেন, থ্যাংক ইউ। আমাদেরকে লিখেছেন যে তারা আশা করছেন যে আজকের শো অনেক বেশি ভালো হবে। আমি প্রতিদিন এটা আশা করি, বিশ্বাস করেন, এবং আশা করছি যে আজকে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আমাদেরকে এছাড়াও MD সাদিক লিখেছেন যে সাদিক আল হাসান, ও মাই গড, আমি তো সাকিব আল হাসান পড়ছিলাম আজকে, আসলে সাকিব সাকিব করে সবকিছু চারিদিকে তোলপাড়, এবং আসলেই মানে কি অদ্ভুত একটা ঘটনা ঘটলো, তাই না? সেঞ্চুরি এবং সে সাথে 10টা উইকেট, ও মাই গড। আমাদেরকে এছাড়াও হাসান SMS করছেন, হসপিটালের স্টোরিটা তার কাছে গ্রেট লেগেছে। ওকে, আমাদেরকে সার্ভার উত্তরা থেকে SMS করছেন, আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাব, কিন্তু ঘটনাটা যেন খুব ভালোভাবে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেজন্য একটা ছোট্ট বিরতি নিচ্ছি, যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। প্লিজ আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আচ্ছা, ওকে, ফাইন। আমরা একটু একটা ঘটনায় যাব, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি এসেছেন, জয়েন করেছেন, তিনি ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। বেসিক্যালি তিনি থাকেন দেশের বাইরে। তিনি কোথায় থাকেন, তার নাম কি, সেটা আমরা শুনে নেব, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন আমাদেরকে। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ নাসিম ভাই, ধন্যবাদ রেডিও ফুর্তি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম মুনির, আমার দেশের বাড়ি বরিশালে। আমি দেশের বাইরে থাকি, আমি দুবাইতে থাকি। দুবাই থাকেন, ওকে, ফাইন। তিনি যে ঘটনাটা বলবেন, মনিরের কথা বলছি আর কি, মনির ভাই যে ঘটনাটা বলবেন, আমার তো ইচ্ছা করে যে দুবাই কেন, শুধু সমস্ত পৃথিবীতে যেখানে বাঙালিরা ছড়িয়ে ছিটে আছেন সবাইকে ইনভাইট করি ভূত এফএমে, এবং আমরা আশা করছি যে মানে কেউ না কেউ, আমরা তো নিজেরা টিকিট কেটে দিতে পারছি না, নিজেরা এসব ঘটনা বলে যাবেন। আশা করি যখনই দেশে আসবেন প্লিজ আমাদের একটু নক করবেন। আপনারা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, অনেক বেশি ইম্পর্টেন্ট, ভূত এফএমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চিন্তা করা যায় যে একটা দেশে, বাইরের একটা দেশে বসে আপনারা ভূত এফএম শুনছেন, এটা ভাবা যায় না, মানে অনেক ব্যাপারটা অন্যরকম। যাই হোক, তো উনি যে ঘটনাটা বলবেন সেটা একটা জিন রিলেটেড ঘটনাটা আমি বলবো না যে একেবারেই নতুন, কিন্তু ওনার মানে প্রেজেন্টেশন প্লাস সবকিছু, এবং ওনার মানে ঘটনার প্রেক্ষাপট একটু আলাদা। চলুন আমরা শুনি ঘটনাটা। এটা আমার ঘটনাটা সত্য ঘটনা, এবং এটা আমার ফ্যামিলির, আমার মেজো ভাইয়া, ওনার নাম মাসুদ পারভেজ। ওনার জীবনের ঘটনা, যেটার সাথে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম। আমার বয়স যদিও কম ছিল, বাট স্পষ্ট আমার যে জিনিসটা মনে আছে সেটা হলো, আমরা গ্রামে থাকতাম তখন, বরিশাল জেলার কর্ণকাছি গ্রামে আমাদের গ্রামের বাড়ি। তো আমরা গ্রামে থাকতাম, তখন মেজো ভাইয়া আমার উনি একটা করলো যে গ্রামের লোকদেরকে উনি VCR এনে দেখাবেন, মানে ফিল্ম দেখাবেন। তো ফ্রেন্ড সার্কেল, তার সিনিয়র বড় ভাইরা বললো ঠিক আছে, তুমি টাকা নাও, তুমি এটা অ্যারেঞ্জ করো। ভালো কথা, ভাইয়া টাকা উঠায়া ওইটা অ্যারেঞ্জ করবে, এরকম একটা সিচুয়েশন। তো আপনারা তো জানেন যে গ্রামে 89-এর যদি ঘটনা হয়, তখন মানে আধুনিক কোনো কিছু থাকার কথা না। সেখানে আমরা যখন গ্রাম থেকে শহরে আসতাম, নৌকা ছিল। তো ভাইয়া 2টার দিকে নৌকায় চড়ে দপদপিয়া ফেরিঘাট নামে একটা জায়গায় এসে নামলো। ওখান থেকে উনি বাসে করে মেইন শহরে গেল। তো ওই দিন একটু আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি ছিল। তো উনি সামহাও জিনিসটা অ্যারেঞ্জ করতে পারে নাই, বা দেখা গেছে ওটার সাথে যে আনুষঙ্গিক যন্ত্রপাতি, এগুলা নিয়ে আসতে গেলে অত রাত্রি সম্ভব না। তো উনি এটা নিল না, আর আনলো না। ওই নৌকা করে উনি ওই দপদপিয়া ফেরিঘাট থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো আপনারা জানেন যে যখন নৌকা সারে ঘাট থেকে একটা উদ্দেশ্যে, তখন সিঙ্গেল প্যাসেঞ্জার থাকে। যখন বাজার থেকে বা একটা বন্দর থেকে ফিরে আসে, সেখান থেকে অনেক মানুষ বাজার করে। তো এই নামিয়ে দিতে দিতে অনেক সময় লাগে। তো যখন আমাদের বাড়ির ঘাটে আসলো, এইটা অনেক রাত্র ছিল তখন। আর বর্ষাকালের রাত্র তো আপনি 10:30, 11টার রাত্র তো গভীর রাত্র, অনেক রাত্রি। তো আমার ভাইয়া হয়েছে কি, উনি ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়ছে। আর মাঝি ছিল, মাঝির নামটা আমি উল্লেখ করি, ওনার নাম ছিল বাঘা মাঝি। তো ওই ভদ্রলোক মনে করছে কি যে কেউ নাই, সবাইকে নামাই দিছি, বাট ভিতরে কেউ ঘুমায় আছে, উনি এটা কল্পনাই করে নাই। তো উনি নৌকা বেঁধে বাড়ি চলে গেছে। তো আনুমানিক রাত 1:30, 2টার দিকে আমার ভাই তো ঘুমে নৌকার ভিতরে ছাউনি আছে। তো উনি হঠাৎ করে টের পেলো যে ওনার নৌকার উপরে কিছু পড়তেছে।
আধলা টাইপের কিছু ইটের অর্ধেকটা এরকম পড়তেছে, কিছু পানিতে পড়তেছে। তো ভাইয়া প্রচন্ড সাহসী ছিল, এখনো এখনো উনি প্রচন্ড সাহসী এবং উনি জেদি মানুষ। আসলে আসলে আমি আমার ভাইয়ার ব্যাপারে অনেক কিছু বলতেছি, আমি ওনার ছোট ভাই, আশা করি ক্ষমা করবেন। তো যাই হোক, তো উনি বের হয়ে নৌকা থেকে বের হলেন। নৌকা থেকে বের হয়ে উনি দেখলেন যে নৌকাটা পানির মধ্যে, নদীর তীরে না। তো উনি ইসের দিকে, তীরের দিকে যখন মুভ করলেন, দেখলেন যে কালো একটা বিশাল দেহের একজন মানুষ ওইখানে নদীর দিকে তাকানো, এবং তার হাতে ইটা, ওইটা পানিতে মারতেছে, নৌকার দিকে মারতেছে। তো উনি ভয় পান নাই, যে উনি মনে করলো যে না, আমার নৌকার ভিতরে থাকলে সেফ না, আমি বের হব। বের হয়ে উনি, ওনার হাতে স্যান্ডেল ছিল, চামড়ার স্যান্ডেল ছিল, ওইটা ধুইতেছিল। বাট উনি দেখতেছে যে পিছন থেকে ওনাকে কেউ পুশ করতেছে নদীতে, পানির দিকে নেওয়ার জন্য, গভীর পানির দিকে নেওয়ার জন্য। তো এটা উনি পারে নাই, সামহাও উনি ওইটাকে ক্রস করে ওই লোকের ওই ভূত টাইপের কিছু, মানে বিশাল দেহের অধিকারী, অনেক লম্বা লম্বা পশম, এবং শরীর অনেক বিশাল আকারের। তো উনি ওইটা দেখে ওইটার পাশ কাটায় উনি আসতেছিল। পাশে ছিল একটা বিশাল বড় তাল গাছ, একটা বাজার আছে আমাদের গ্রামের বাড়িতে, বাজারটার পাশে। তো আপনি তো জানেন যে গ্রামে বাজারের লোকজন অনেক রাত পর্যন্ত সজাগ থাকে, আর এই ভূত প্রেত বাতি দেখলে বা লেম কপি দেখলে সেখানে থাকে না, আসে না। তো বাজারটা যখন ক্রস করলেন, উনি কোনো কিছু অনুভব করে নাই, ওনার আগে পিছু কিছু নাই, কোনো বাতাস কিছু না। তো বাজারের পরে একটা কালভার্ট আছে, কালভার্টের পাশে একটা জঙ্গলের মধ্যে ছিল একটা বাড়ির পিছন। তো ওখানে আসার পর উনি দেখলো যে ওনার সামনে একটা বিশাল বড় কি বলে, বিড়াল। বিড়াল অত বড় হওয়ার কথা না। তো ভাইয়া তারপরেও অতটা ভয় পায় নাই, তার মানে খুব সাহসী মানুষ। উনি হাঁটতেছে, বিড়াল সামনে হাঁটতেছে, উনি হাঁটতেছে, বিড়াল হাঁটতেছে। আর উনি ওই বিড়ালটাকে তার জঙ্গলের ভিতরে ঢুকলো, উনি আবার হাঁটতেছে। হাইটা হাইটা আমার বাবার এক বন্ধু আছে আমার, একদম নদীর সাথে ঘেঁষা ঘর ওনার। উনি সারা রাত্রি প্রায় সজাগ থাকেন। তো পায়ের আওয়াজ পেয়ে উনি জিজ্ঞেস করলেন, এই কে? তো আমার মেজো ভাই বলতেছে, আমি মাসুদ। তো তুই এত রাত্রে কোথায় গেছিলি, কোথা থেকে ফিরছস? তো উনি আর জবাব দেয় নাই, উনি খুব দ্রুত হাঁটতেছে। সামনে গেলে আমার এক ওই যে কি বলে, খেজুর গাছ কাটে রস রস যে বানায়, ওই ওনার গাছ পরে দিতেছিল, ভাড়া দিতেছিল। তো ওই লোকও চাদর মুড়ি দিয়ে গাছ পরে দিতেছিল। তখন লোকের আওয়াজ পেয়ে বলছে, কে এখানে কে? বললাম, আমি মাসুদ। কোন মাসুদ? আমি খানবাড়ির মাসুদ। তো উনিও জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এত রাত্রে কোথায় ছিলা, কোথা থেকে আসলা? কোনো জবাব না দিয়ে উনি হাঁটতেছে। তো নদীর পার থেকে আমাদের বাড়ি, একটা বাড়ির পরে আমাদের বাড়ি, আর নদীর পার এর মাঝখানে একটা জঙ্গল আছে। যখন উনি জঙ্গলটা মানে ক্রস করতেছে, তো তখন দেখলো একটা কাঠবিড়ালি টাইপের কিছু। সেটাও কাঠবিড়ালির চাইতে কাঠবিড়ালির লেজটা অনেক বড় হয়, সেটা আমরা স্বাভাবিক জানি, কিন্তু কাঠবিড়ালি অনেক বড়, লেজটা অনেক বড়। তো উনি অনেক চেষ্টা করতেছে যে আরে আমার ডিস্টার্ব করতেছে, পথের মধ্যে আটকাইতেছে। উনি ভয় পাইতেছে না, আমি জানি না কি জন্য, উনি অনেক অনেক সাহসী। তো ওইটার লেজ ধরার উনি চেষ্টা করতেছে যে আমি একটা আছাড় দেবে, আমাকে ডিস্টার্ব করতেছে বারবার। তো উনি আর পারে না, এই 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 খেলতেছে ওনার সামনে পিছে, এই বামে ডানে। তো এর মধ্যে উনি বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছে ওনার এক ফ্রেন্ড ছিল আমাদের বাড়িতে, ওনার বাড়ি ভোলা, ওনার নাম সিদ্দিক ভাই। তো নক করার সাথে সাথে উনি দরজা খুললো। আরে মাসুদ ভাই, আপনি এত রাত্রে কোথা থেকে আসলেন? আপনি তো বরিশাল গেছেন, মানে শহরে গেলেন, এখন এত রাত্রে কোথা থেকে আসছেন? বলছে, ভাই আমি আসছি, নৌকায় ঘুমিয়ে পড়ছিলাম, তো আমার আসলে খেয়াল ছিল যে রাত্র কয়টা বাজে। বলছে, রাত্র 3টা বাজে, আপনি এখন ফিরছেন, ঘুমাই থাকতেন, অসুবিধা কি? তো ওনাকে আর কোনো হিস্টোরি সে বলেনি। ক্ষুধা লাগছিল প্রচন্ড, ওই আমার আম্মা হাঁস রান্না করছিল, রুটি পিঠা, উনি খুব মজা করে ওইটা খাইছে, রাত্রে খাইয়ে ঘুমিয়ে পড়ছে। ঘটনাটা আমরা জানি হলো পরের দিন। আমি ঘরের সবাই ছোট, আমরা 4 ভাই 2 বোনের মধ্যে। তো দেখতেছি আমার মেজো ভাই পেটের ব্যথায় খুব মানে কাতরাচ্ছে। কখন এটা? সেটা পরের দিন মাগরিবের পর। মাগরিবের পরে সারাদিন কোনো কিছু সমস্যা না, হয়নি? কোনো সমস্যা নাই, সে তার নিজের মতো চলছে ফিরছে। হঠাৎ করে এই সন্ধ্যার দিকে উনি খুব মানে পেটের ব্যথায় করতেছে। তো ওই 8টা, 8:30টার দিকে সম্ভবত আমার আব্বু আসছে অফিস থেকে। তো আব্বু জানে যে উনি এরকম টাকা অ্যারেঞ্জ করে শহরে গেছে, এই বিসিআর আনবে, এই সেই। তো আব্বু ভীষণ রাগ করছে যে তুমি স্কুল রেখা, কলেজ রেখা তুমি এগুলা করে বেড়াবা, যাও, আমার ঘরে কোনো কান্নাকাটি নেই, বেরাও তুমি এখনই। তো ওইটা ভাইয়ের একটু লাগছে যে আমি পেটে ব্যথা আমার, আর আমার আব্বু আমার সে মানে কোনো পথ বাতলাইতেছে না, অথচ আমার ইয়া করতেছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে।
তো অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে আম্মু বলতেছে, মানে দেখো তো ও কই, ওরে ডাইকে নিয়ে আসো, কিছু খায় নাই, আর পেট ব্যথা। তো পেট ব্যথা তো এমনিতে সারবে না, কোনো ট্রিটমেন্ট করতে হবে। তো আমি আর আমার বন্ধুর ভিতরে যে ছোট পারবিন আপু, তো আমরা ওখানে যাই। তো আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে নদীর পাড়ে যাওয়ার জন্য। তো ওই রাস্তায় গিয়ে উনি বসে আছে, বসে বসে একলা একলা গান গাইতেছে। তো আশ্চর্যের বিষয় রাসেল ভাই, যেই গান আমি আমি কখনোই আজকে পর্যন্ত আমি মেজো ভাইকে কোনোদিন গান গাইতে শুনি নাই, এবং কোন গান সে যে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পারে, এটা অলৌকিক বিষয়, আমার ধারণা ছিল না। সে একটা গান গাইতেছে, মানে এত সুন্দর করে, আপনি কোনো সুর টুর সব ঠিক আছে। হ্যাঁ, মানে এত সুন্দর ভাবে আমি আশ্চর্য হয়ে গেছি। ছোট মানুষ ছিলাম যদিও, কিন্তু আমার কানে বাজতেছে কি, তখনই আমার জিনিসটা আশ্চর্য মনে হয়েছে যে কিছু একটা হইতেছে এখানে। তো আমি গেছি পরে সে আমাকে বললো, আরে ভাইয়া তুমি এখানে কেন? রাত এই দুপুর এখন 11টা, 11:30 বাজে, তুমি স্কুলে যাবো না? জলদি স্কুলে যাও, আম্মু কিন্তু মারবে। তখন আমি ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, রাতের বেলায় কেন? রাত বাজে এখন 11টা, 10টা 11টা, এখন উনি কেন স্কুলের কথা বলবে? সেই আমার আপুকেও সেটাই বলতেছে, কি ব্যাপার, তোমার প্রাইভেট আছে, তুমি স্কুলে যাও না, এখানে আসছো দুইজন, যাও জলদি ঘরে যাও, আম্মু কিন্তু মারবে। আমি বলছি, ভাইয়া তুমি বাড়িতে চলো, আম্মু আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। তো এইভাবে 1-2 করে করে মানুষ শুনতেছে আর ভিড় হইতেছে। তো আমার একটা কাজিন আছে, দলিল ভাই নাম, তো উনি গিয়া, উনি অনেক সিনিয়র, উনি গিয়ে খুব ধাবার দিল, এই তুই এখানে কি করতেছিস, ফাইজলামি শুরু করছো না, চল বাড়িতে চল, আম্মা তোর জন্য বসে আছে। উনি উইঠা কোনো একটা ধাওয়া দিল। ধাওয়া মানে কি, সেটা মনে করেন 120-30 কিলোমিটার বেগে। উনি মানে হতাশ হয়ে গেছে যে এই ছেলে এত শক্তি কোথায় পাইল। উনি আবার ওইখানে বসে। তো যেই ওনার একটু ধাবার দিয়ে কথা বলে, তার সাথে উনি এরকম ব্যবহার করে। একটা জিনিস আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করলাম, যে উনি এতগুলো যে কথা বলতেছে, যা কিছু করতেছে না, চোখ বন্ধ। সবচেয়ে এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় যেটা। তো একটা সময় উনি দেখলো যে অনেক ভিড় হয়ে গেছে, সবাই সেরকম ধাবার দিতেছে, চলো বাড়িতে চলো, তুমি এখানে কি করতেছো, এইগুলা কি গান গাইতেছো। তো উনি ওইখান থেকে উঠা, তখন ছিল সম্ভবত চৈত্র মাস, ওই ধানের যে ছিল, জমি ছিল, ধান ছিল না, জমিতে পানি ছিল না, ফাইটা একদম চৌচির হয়ে গেছে, এরকম একটা ক্ষেত আর কি আমাদের বাড়ির সামনে। উনি ওই চরের মাঝখানে গিয়ে দাঁড়াইছে। ওইখানে গিয়া সে এলো হেলিকপ্টার উইংস যেরকমের, হাত দুইটা দুই দিকে প্রসারিত করে উনি দাঁড়িয়ে গেছে। এখন আমাদেরকে সবাইকে বলতেছে যে তোমরা সার্কেল করো, আমার কাছে কেউ আসবা না। তো সে 100 মিটার্স এর একটা সার্কেল হইলো, পিছন দিকে না। উনি যেটা বলছে হাতের ইশারা, এই ডান হাত বাম হাতের পিছনে কেউ যাইতে পারবে না। রাসেলের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তার চোখ বন্ধ। এই 100 মিটার, আমি বললাম মাইপে তো দেখে নাই, এটা একটা আন্দাজ। 100 মিটার্স এর এই তার ডান হাত বাম হাতের সামনের দিক থেকে যদি কেউ চুল পরিমাণ হেলে, তার নাম সে বলে দিতেছে, তার চোখ কিন্তু বন্ধ। আস্তে আস্তে জিনিসটা আমাদের কাছে খুব ভয়ানক মনে হইতেছে, মানুষজন জড়ো হইতেছে, কি করা যায় কি করা যায় কি করা যায়, বাট কোনো কিছুতে কিছু হইতেছে না, এবং আস্তে আস্তে আরো ভয়ানক হইতেছে। তো সবাই তার ফ্রেন্ড সার্কেল চিন্তা করলো ফাইজলামি শুরু করছে, পরে আমরা মানে পাজা কোলে করে জবরদস্তি করে ওরা নিয়ে যাবো ঘরের মধ্যে। তো একবার চেষ্টাও করলো, বাট সেটা করতে পারে নাই। তার শক্তি মনে হয় 10%, মানে 10 জনের মতো দ্বিগুণ হয়ে গেছে, 10 জনের মতো শক্তি সে একা পাইতেছে, এরকম অবস্থা। ওনাকে ধরলো, মানে মাসির মতো ছিটে গেল সব লোক। তো এইভাবে করতে করতে আমার আম্মা শুনছে, আমার আম্মা শুই না দৌড়ে আসছে, আসে দেখে যে না, অবস্থা খুব খারাপ। আম্মা তো কান্নাকাটি করতেছে, এর ভিতরে যে মানে শত শত লোক। এটা মানে আমি তখন তো এরকম আধুনিক যুগ ছিল না, যে আমরা ভিডিও ছিল না বা ক্যামেরা ছিল না, অনেক লোকে লোকারণ্য। তো আমার আম্মা এখানে যাওয়ার সাথে সে বুঝে ফেলাইছে, সে বলতেছে মা আপনি এখানে আসেন। সে আম্মাকে নিয়ে তার ডান হাতের নিচে, আমার আম্মা একটু শর্ট, তো ডান হাতের নিচে দাঁড় করাই রাখছে। তো আম্মা তো অনেক দোয়া দরদ করতেছে, কিন্তু কোনো কিছু হইতেছে না। সব মানুষ এখন টেনশনে পড়ে গেছে যে কি করা যায়, এর যে অবস্থা। তারপর আমরা হ্যাজাক লাইট যেটা বলে গ্রামের বাড়িতে, যে পাম্প দিয়ে একটা জ্বালায়, ওইটা নিয়ে আসা হয়েছে। পুরা মানে মাঠ এখন আলোকিত, মাঝখানে উনি দাঁড়ানো, এরকম উইংস হাত রাখা, মানে এই করে। তো আপনি বলছিলেন যে পাখার মতো, মানে প্লেনের ডানার মতো। হ্যাঁ, এবং সেটা 1-2 মিনিট না, 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এরকমের। একটা বার সে হাতটা নিচে নামাইলো না বা কোথাও হিলাইলো না। তো এখন
আম্মু খুব টেনশনে পড়ে গেছে, সবাইকেই মানে দূর থেকে ইশারা করতেছে যে তোমরা এটা করো সেইটা করো, কিন্তু কেউই জায়গা থেকে হিলতে পারতেছে না। যেই হিলতেছে তাকেই উনি নাম বলতেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওনার চোখ কিন্তু বন্ধ। একবার চেষ্টা করলো পিছন থেকে 4-5 জন গিয়ে একটা গামছা দিয়ে ওনার চোখ বেঁধে ওনাকে ফেলে দেবে, এরকম একটা। যখনই যে কয়জন লোক পিছনে গেছে নাম বলে দিয়েছে, তোমরা যদি বাঁচতে চাও আমার পিছন থেকে সরো। তো তারা ভয় পেয়ে গেছে। সত্যি কথা, একবার ধরতে গিয়ে যে শক্তি তার ভিতরে দেখছে, এখানে 5-10 জন মানুষ কিছু না। তো এক লোক বললো কি হুজুর টাইপের, যে দেখো স্টেপ ব্যাক, সে যেখানে দাঁড়ানো আছে স্টেপ ব্যাক, অনেক দূর থেকে তোমার ট্রাই করো যদি পারো। তো করলো কি অনেক দূর থেকে এটা ট্রাই করলো এবং ওরা পারলো। ওনাকে মাটিতে শোয়াই দিল এবং 8-10 জন ওনাকে হাত পা বাইধা, মানে উনি খুব বলতেছে একবার আমার ছাইরে দেখ, আমি কি করি দেখ, মানে এত শক্তি কোথায় পাইছে আল্লাহ ভালো জানে। ওনার চোখ অনেক বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো যাই হোক, ওনাকে বাইধা বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো আমার এক রিলেটিভ আছে, ওনার নাম হলো খলিল মাস্টার। উনি এই ব্যাপারে খুব পারদর্শী, এই মানে ভূত জিন উনি ছাড়া এই ব্যাপারে উনি খুব অভিজ্ঞ। তো ওনাকে খবর দেওয়া হলো, উনি আসছে। উনি আসার পরে দেখছে যে ওই ভাইয়ের হাত পা বাঁধা, মাটিতে শোয়ানো বগলার উপরে। তো উনি এসে বলতেছে যে উনি কি একটা সুতা পড়লো 5-7টা, ওইটা ওনার চুলে বাঁধলো। বাঁধার পরে বললো যে ওকে ছেড়ে দাও। না, সবাই বলতেছে না, 10 জনে ধরে রাখতে পারি না, আপনি ওর বাঁধন খুলতে বলতেছেন। আরে আমি বলছি খোলো তোমরা। তো সে করলো কি, বাঁধন খোলার পরে উনি এসে বসছে। কিন্তু এই হুজুর বা ফকির যাই বলেন, ওনাকে দেখার পরে ওনার দেখলাম যে কোনো নাই, শক্তি বলতে কিছু নাই, বাট ওনার চোখ মুখ বলতেছে যে যদি পারে এখন সে গিলা খাইবে, এমন একটা মানে যাই হোক, উনি দরজার সামনে বসাইলো একটা, ওই যে ধান কাটার কাছি আছে, ওইটা দিয়ে একটা দিল, ডাক দিল আর কি, ডাক দিল, কুণ্ডলি দিল, ওইটার মাঝখানে বসাইলো। বসানোর পরে তো আমরা ভয় পাইতেছি, আল্লাহ কার দিকে যায়, কারে ধরবে না কি মারবে। তো আব্বু বলতেছে দেখেন এটা কিন্তু রিস্কের বিষয়, আমরা কিন্তু অনেক ঝামেলা করে ওরা এই ঘরের মধ্যে নিয়ে আসছি বাইরে, আপনি কিন্তু বলছেন না এখন সমস্যা নেই, এখন আমি দেখতেছি। তো এজ এ পেশেন্ট হিসেবে আমার ভাইয়ের সাথে উনি কথা বলতেছি, কথাগুলো এরকম ছিল যে তুই কে। তো উনি নাম বললো যে তুই তো পেতনি। বলছে হ্যাঁ আমি পেতনি। তাই তুইও পেতনি, এটাও তো কালো, এর সাথে তুই কেন আসছো? আর সুন্দর ছেলে দেখো না দুনিয়ায়? বলছে না, ওরে আমার ভালো লাগছে। তো ভালো লাগলে হইবে, ও তো মানুষ, আর তুই পেতনি, তুই ভূত, তুই শয়তান, তুই ওর সাথে কেন আসছো? তোর জাতির কেউ খুঁজে নিতি। বলছে না, আমার ওরে ভালো লাগছে, আমি কোথাও যাব না। বলছে না, যাইতে তো তোর হবেই, তুই কখন যাইতে চাও সেটা বল, তোর ওয়ে আছে 2টা, তোর যাইতে হবে মাস্ট, সেটা এই গ্রাম থেকে এই ডিস্ট্রিক্ট জেলা থেকে তোর যাইতে হবে, আর নয়তো তোকে আমি সামাও যে একটা কি বলে বোতল বা ডিব্বার মধ্যে আটকাই রাখবে মাটির মধ্যে। তো ভয় পেয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে যে না আমি বন্দী হব না। এর মাঝখানে অনেক ঘটনা আছে, অনেক পিড়াপিড়ি করার পরে উনি রাজি হলো যে আমি যাব, কিন্তু আমার যাওয়ার সময় কিছু জিনিস দিতে হবে আমার। বলছে তোমার কি দিতে হবে? বলতেছে আমি কিছু ভাঙে চুরে নিয়ে যাব, কারণ আমি অনেক যে ধরছে তোর জন্য আমি পারতেছি না, এটা আমাকে করতে হবে। তো আমি তখন উনি বললো যে ওই মাস্টার বললো যে ঠিক আছে তোকে কি দিতে হবে? বলছে ভরা কলস দাও আর ঝাড়ু দাও, যা দাও আমি নেব। তো বলছে ঠিক আছে। তোকে আব্বুকে বললো যে দেখেন যদি আপনি ভরা কলসি দেন ওকে, তাহলে তো ওর ক্ষতি হবে, ওর মুখে এটা নিতে গেলে ওর দাঁত ভেঙে যেতে পারে, তার চেয়ে ঝাড়ু দেন, ঝাড়ু নিয়ে দেবে। আসলে আমি একটা কথা বলি এখানে, যে এইটা অলৌকিক ব্যাপার, যারা এটা না দেখেছে তারা কোনোদিন বলতে পারবে না। আমি কিন্তু সত্যি কথা, আমার কিন্তু পশম দাঁড়িয়ে গেছে গায়ের, এবং আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, চোখের সামনে ঘটতেছে, মানে এটা ভৌতিক কিছু না, কিন্তু অলৌকিক অনেক জিনিস আমি দেখছি আমার জীবনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যেটা দেখলাম আমি, এটা আমি কখনো কল্পনা করিনি। তো দেখতেছি, তো উনি বলছে যে আমার একটু সময় দেন, আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করতেছি। তো উনি বললো কি যে কিছু তাবিজ বানাইয়া যতবার ওনার গায়ে স্পর্শ করে, যাবো না এরকম করতেছে। আবার একটা অন্য কিছু দেয়, যাবো এরকম আধা ঘন্টা ফিরে হইতেছে। তো আব্বুকে বললো একটা ঝাড়ু নিয়ে আসেন। তা আমাদের পিছনের দরজা থেকে আমাদের চাপ কলের দূরত্ব হবে 25 মিটার। এটা ইন্টারেস্টিং পার্ট, সবচাইতে ভয়াবহ ব্যাপার। এটা 25 থেকে 30 মিটার দূর হবে। তো আমার মেজো ভাই যেখানে বসছে, ওনার সামনে ঝাড়ু রাখা 1 হাত দূরে।
মাঝখানে কুণ্ডলি, মানে একটা দাগ আছে, দাগের মাঝখানে উনি বসা। তো ওই মাস্টার সাহেব একটা কথা বলছে যে এই মুহূর্ত থেকে নেক্সট হাফ অ্যান আওয়ার 30 মিনিটস মিনিমাম এই ঘরের, এই বাড়ির কোনো লোক ইভেন টয়লেটেও যাবে না। যদি কেউ যায় সেটা তার রিস্ক, তার যদি কোনো ক্ষতি হয় তার জন্য আমি দায়ী না, আমার উপরে কোনো ব্লেম করতে পারবে না। তো উনি একথা বলার পরে সবাই একটু, মানে পরিবেশটা এমন হয়ে গেছে যে ভৌতিক একটা পরিবেশ হয় না, যে থমথমে, কোনো মনে হইতেছে যে কোনো গাছের পাতাও নড়তেছে না, এরকম একটা পরিবেশ। তো উনি বলার পর আসলে সবাই এটা, আমাদের বাড়ির অন্তত, আমাদের ঘরের অন্তত সবাই এটা মাইনে গেছে। মাইনে যাওয়ার পরে একটু পরে সাডেনলি ভাই এত গতিতে, আমি বর্ণনা করতে পারবো না, সেই ভাষা আমি খুঁজে পাইতেছি না, ওই ঝাড়ুটা নিয়ে সে লাফ দিল। এখানে একটু কথা বলি, পড়লো লাভ দিয়ে। এই যে বললাম না 30 মিটারের মতো হবে আমাদের পিছনের দরজা থেকে সাব কলটা, মিনিমাম 30, এবং 1 লাফে গেছে সেটা। 1 লাফে না, 1 মুহূর্তে, 1 সেকেন্ডেরও মনে হয় অনেক গুণ কম সময়, বুঝছেন, দুপ করে চলে গেছে একদম মুহূর্তের মধ্যে সে নাই। কিন্তু এর আগে একটা কথা বলছে যে আমি একটা গাছ ভেঙে চুরে নিয়ে যাব বা কিছু একটা, তো বলছে ঠিক আছে, সামনে যে আমড়া গাছটা আছে, অনেক বড় একটা আমড়া গাছ, তো বলছে তুই এটা ঠাল নিয়ে যাইস, তো ঠিক আছে আমি ঠাল নিয়ে যাব। তো লাভটা দেওয়ার পরে এটা পরে, আমি পরের দিন সকালে যেটা শুনছি মানুষের কাছ থেকে, যে এত বেগে 200-300 কিলোমিটার বেগে টর্নেডো হইলে যেরকম ঝড় বাতাস হয়, আমাদের ঘর থেকে দক্ষিণ হইলো একবারই পরে নদী, এই নদীর পার পর্যন্ত একটা এলাকা জুড়ে এত জোরে টর্নেডো হইতেছিল। আশেপাশে যারা লোক ছিল, অনেক মুরব্বীরা যারা ওই সময় উজু করার জন্য উঠছে বা বাথরুমে টয়লেটে গেছে, তারা বলছে যে তাদের জীবনে কখনো এরকমের টর্নেডো তারা বাতাস প্রবাহ দেখে নাই। তো যখন সে পড়ে গেল, ওই মাস্টার সাহেব বলছে যে আপনারা একটু বেরোয়েন না, আমি যখন বলবো তখন বের হইবেন। তো 5-10 মিনিট পরে বললো যে এখন আপনারা বের হন, রুগীকে নিয়ে আসেন। তো আমরা সবাই গিয়া দেখলাম যে উনি, বিশ্বাস করবেন, যদি আর 1-2 ইঞ্চি যদি ডানে উনি বামে যদি পড়তো তাহলে উনি শেষ, জায়গায় শেষ। কারণ টিউবওয়েলটা এমন একটা জায়গায় সোজা গেলে উনি টিউবওয়েলে আঘাত পায় এবং শেষ, জায়গায় শেষ হয়ে যায়। কিন্তু উনি টিউবওয়েলে লাগেন, উনি ওকে, ওই যে মাস্টারের একটা শর্ত ছিল, তুমি যাবা, তুমি যা চাইতেছো আমি দেবো, কিন্তু আমার পেশেন্টের কোনো ক্ষতি করতে পারবা না। এটা মানাইতে ওনার অনেক কষ্ট হয়েছে, আমি আমার যতটুকু মনে পড়ে, আমি দেখছি, আমার এখনো ভয় লাগতেছে, অনেক কষ্ট করে উনি এটা মানাইছে যে ক্ষতি করবে না, ঠিক আছে। তো যখন গিয়ে আমরা ওনাকে, ওই যে যারা উঠাইলো, কিন্তু বেহুশ উঠাই নিয়ে আসলো, দেখলো কি একটা আমড়া গাছের সবচেয়ে বড় ডালটা, এটা মনে করেন যে 1/2 কিলোমিটার দূরে। পরের দিন যেটা দেখলো, তো ওইখান থেকে উঠে আনার পরে উনি তো বেহুশ, ওনাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করা হলো। তখন উনি এই ঘটনাটা বললো যে আমি আসলে নৌকা থেকে যখন আজ ইট পড়ছিল, তখন এই যে ব্যথা পর্যন্ত, পেটে ব্যথা পর্যন্ত, এইটুকু উনি বলতে পারছে, বাট মাঝখানে কি হয়েছে বলতে পারে না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই ঘটনাটা, এবং কারণ ওনার বয়ের স্টাইলটা, উনি অনেক এক্সাইটেড ছিলেন এবং যে ঘটনাটা বলছেন ভেতর থেকে বললে যেটা হয় আর কি। যাই হোক, অনেকে SMS করছেন আমাদেরকে। সাদি লিখেছেন ফুর্তি অ্যাপ, ভূত FM শুনছি শ্রীমঙ্গল থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে মুক্তি খিলগাঁও থেকে লিখেছেন আমিয়া এবং আমার হাজবেন্ড একসাথে ভূত FM শুনছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আনন্দ রাজশাহী থেকে লিখেছেন আজকে আমার SMS পড়া হবে ভাইয়া, না আজও না, আপনার SMS পড়া হয়ে গেছে। অ্যানি আমাকে SMS করেছেন, আলিফ খান আমাদের ঠাকুরগাঁও থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে তাই লিখেছেন, এবং আমাদেরকে অ্যানি লিখেছেন যে এটা তার প্রথম SMS। টুলু আমাদের লিখেছেন যে দিস ইজ মাই ফার্স্ট SMS টু ভূত FM। আমাদেরকে তানভীর কিশোরগঞ্জ থেকে লিখেছেন যে এটা তার ভেরি ফার্স্ট SMS। আমাদেরকে এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং আফরিন লিখেছেন রাসেল ভাই আমরাও ভালোর দলে। মারুফ উত্তরা 12 থেকে লিখেছেন আমরা 2 ফ্রেন্ড, তারা একসাথে অনেকদিন পরে ভূত FM শুনছেন একসাথে। ইলিয়াস আমাদের লিখেছেন মুক্তাগাছা থেকে যে টেস্ট এক্সাম তাও ভূত FM শুনছি, রাতের শেষ প্রহর ফার্মগেট থেকে আমাদের SMS করেছেন, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। সিদ্দিক খান জুয়াইন থেকে SMS করেছেন, লিখেছেন নাইস। ইমরান লিখেছেন হ্যালো রাসেল ভাই, জেএসসি এক্সাম দিচ্ছি, প্লিজ আমার জন্য দোয়া করবেন, ডেফিনেটলি আপনার জন্য দোয়া থাকবে। রিদ আমাদের লিখেছেন যে মর্গ নিয়ে কোনো ঘটনা নাই, ডেফিনেটলি আমি আপনার এই চাহিদাটা জানিয়ে দিলাম আমাদের যে সমস্ত ডাক্তার লিসনাররা রয়েছেন, এবং ডেফিনেটলি কেউ না কেউ নিয়ে আসবেন ইনশাল্লাহ। এর আগে কিন্তু বেশ কয়েকটা
একটা হয়েছে, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। পলাশ, তুষার, সুমন, সাদ্দাম, আমির আমাদের SMS করেছেন, আমাদেরকে চকলেট অভি SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, বিনয় আমাদের SMS করেছেন সিলেট থেকে। কিছু ফেসবুকের SMS পড়ে ফেলি, ফেসবুকের পোস্ট পড়ে ফেলি, কমেন্ট যেটা করেছেন। খালিদ আমাদের SMS করেছেন, লিখেছেন আজকে জটিল হচ্ছে আমাদেরকে। এছাড়াও সুকান্ত বিশ্বাস শুভ লিখেছেন চরম লাগছে। আলমগীর হুসাইন শাহিন আমাদের লিখেছেন একটা আচ্ছা আচ্ছা, তার প্রসঙ্গটা অবশ্য অন্য, সেটা অবশ্যই এই শোয়ের সাথে কোনোভাবে রিলেভেন্ট না, আপনারা দেখে নিন। সাইমা তাবাসসুম আমাদের SMS করেছেন শুনছেন খুব ভালো লাগছে তার কাছে। একলা পথিক লিখেছেন এটা কি রিয়েল? হ্যাঁ অবশ্যই, যে পেজটাতে আপনি লিখছেন এটাই রিয়েল পেজ। আমাদেরকে সাব্বির খান লিখেছেন ফার্স্ট স্টোরি চরম। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই লিখছেন, আপনি যদি লিখেছেন তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেস চলে যাবেন। SMS করতে তো আপনার নিয়ম জানেনই, আপনাদের মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনার বাসার যে চিলেকোঠা রয়েছে সেই চিলেকোঠায় ঘটতে পারে কোনো আজব ঘটনা, সেরকম একটা ঘটনা আমাদের আজকের এপিসোডে রয়েছে। আপনার বাসার আপনি কোনো একটা হোটেলে থাকতে গেছেন, শীতের সময় অনেকে বাইরে যাবেন, ঢাকার বাইরে যাবেন বা বিভিন্ন শহর থেকে যাবেন বিভিন্ন টুরিস্ট স্পটে, এবং সেখানে গিয়ে দেশের বাইরে হোক দেশে হোক হোটেলে থাকবেন। সেই হোটেলে যদি কেউ একজন নক করে, না আর বেশি কিছু বলবো না, সেরকম একটা ঘটনা আমার কাছে রয়েছে। ঠিক একইভাবে রয়েছে আরো বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো অবশ্যই মানে স্পাইন চিলিং কিছু এক্সপেরিয়েন্স আপনারা শুনতে পারবেন আজকে ভূত এফএমে। এবং এখন যেটা শুনবেন, প্রথম স্টোরিটা এত প্রশংসা করছেন, তো প্রথম স্টোরির বেশ একটু কাছাকাছি আরো একটা ঘটনা, মানে আজকে একটা ডাবল ডোজ হলে মনে হয় খারাপ হয় না, তো একটা ডাবল ডোজ আমরা দিয়ে দিই। মাসুম, একটা ডাবল ডোজ দিয়ে দিই। সো আমরা আরেকটা ঘটনা যাবো, তবে তার আগে মাফ করবেন ছোট একটা বিজ্ঞাপন বিরতি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bam! The night comes alive with Grameenphone. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালোদের দলেই থাকেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আমি খুলনা থেকে নাফিস বলছিলাম। তো আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। আমাদের এটা আসলে খুলনারই একটি কাহিনী, আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী। তো গল্পটি আমি শুনেছিলাম আরো 4 থেকে 5 বছর আগে, এবং এই গল্পটির সময়কাল হচ্ছে 2005-06 এরকম হতে পারে, বাট আমার আসলে সালটা ঠিক মনে পড়ছে না। আমি আসলে মানে ওই সময় কিউরিসিটির বশবর্তী হয়ে আমরা আসলে গল্পগুলো বলেছিলাম, এবং যার যার গল্প ছিল সবগুলি বলা হয়েছিল। তো তার মধ্যে থেকে এই গল্পটি আমার বেশ নাড়া দিয়েছিল। আসলে গল্পটি ভৌতিক কিনা আমি জানি না, তবে এটার কোনো এক্সপ্লেনেশন এখন পর্যন্ত আমরা পাইনি, তো আমার বন্ধুটিও এখনো পাইনি। আমি সঙ্গত কারণে ওর নাম বলছি না। ওদের বাড়িটা বেশ পুরাতন ধরনের, এটা 1960s এর একটা বাড়ি। তো ওর দাদার করা বাড়িটি ছিল, ওরা ওখানেই বসবাস করে। একতলাটিতে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে সবসময় ভাড়াটিয়া ছিল, সেকেন্ড ফ্লোরে ওরা থাকতো। তো ভাড়াটিয়া লাস্ট যখন এই ঘটনাটি ঘটে তখন ওদের বাসায় একটা হিন্দু পরিবার ছিল ভাড়াটিয়া হিসেবে, আর ওরা থাকতো দোতলাতে। হিন্দু পরিবারের সাথে ওর বেশ সখ্যতা ছিল। ও পরিবারটির যে কর্তাটি ছিলেন তার সাথে বেশ গল্প টল্প করতো, যার কারণে যাতায়াত বেড়ে যায়। তো হঠাৎ করে একদিন দুপুরবেলায় ও বারান্দায় দাঁড়িয়ে যখন গল্প করছে, কি ভাবতে যেন ওর মনে আসলো, লোকটা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে এই পরিবারটিকে কে দেখবে। কারণ ওই সময় তার একটি ছেলে ছিল যে স্কুল পড়ুয়া, এবং মেয়েটি ছিল সবেমাত্র এসএসসি পাশ করেছে। তো আসলে উপার্জনক্ষম কেউ ছিল না। তো ওর কেন জানি এটা মনে আসলো। আর এখানে বলে রাখছি, আমি দুঃখিত, আমি আসলে ভুলে গিয়েছি যে মানে ওই সময় লোকটি কি ব্যবসা করতো। তবে উনি একটা ব্যবসা করতেন, এটা আমার এখনো মানে মনে পড়ছে যতদূর বলেছিল। তো এই মনে হওয়ার কারণে 2 দিন ধরে ওর মনের মধ্যে খুব মানে এই কথাটি বারবার মনে আসছিল যে লোকটি যদি মারা যায় তাহলে পরিবারটির কি হবে। এইগুলো যখন মনে আসলো কেমন যেন একটু অস্থিরও ফিল করছিল। আসলে কেন এটা মনে আসছে, ওর তো মনে আসার কোনো কারণ নেই। তো একদিন রাতে আর কি, তার 2 থেকে 3 দিন পরে রাতেও যখন ঘুমাতে যায়, ও আসলে ওর ঘুম খুবই পাতলা। তোর মাও ওর রুমে কখনো ঢোকে না, যে ঢুকলে হয়তো বা দরজার শব্দে ওর ঘুম ভেঙে যাবে, তখন ও আবার হয়তো
রাগ করতে পারে, এই জন্য মাও কখনো ঢুকে না। তো ও রাতে সাধারণত দরজাটা আটকায় না, ভেরানো থাকে, কিন্তু আলোটা যেন না আসে, যেন পর্দাটা না থাকে। তো রাতে এরকম ঘুমিয়েছে অ্যারাউন্ড 2টো বা 3টের দিকে, এরকম মাঝামাঝি সময় আর কি, ওর একটা শব্দে ঘুমটা ভেঙে যায়। তো মানে পাশ ফিরে তাকিয়ে দেখে যে ওর ভেরানো দরজাটা একটু ফাঁকা হয়ে গেছে এবং একটা কালো অবয়বের একটা কিছু ঘরের ভিতরে ঢুকছে। তা ও ঘুম যেহেতু ভেঙেছে, ও ভেবেছে প্রথমে ওর মা। ও তারপরে ওইটার দিকে মা ভেবে আবারও ভালো করে তাকায় আন্টির কথা ভেবে। তো তাকানোর পরে দেখে যে আসলে এটা ওর বাবাও না বা ওর মাও না, এটা একটা অবয়ব, এবং মনে হচ্ছে যে ওটা হাঁটছে না, ভেসে ভেসে যাচ্ছে। এই জিনিসটি আস্তে আস্তে ওর রুমে ঢোকে এবং ঢোকার পরে দরজাটি আবার ভেরানো হয়েছে, দরজাটি আপনা আপনি ভিড়ে যায়। তারপরে ও খেয়াল করতে থাকে যে এটা আসলে কি হচ্ছে, ওকে ঠিক দেখছে, ঠিক দেখছে না ভুল দেখছে। তো ইন দ্য মিন টাইম ও চিন্তা করে যে একটা চিমটি কাটি, যে আসলে ঘুমিয়ে আছি নাকি স্বপ্ন দেখছি, একটু চেক করা দরকার। তো নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখে না, ও তন্দ্রাচ্ছন্ন বা ইয়েতে নেই, ও জেগেই আছে। এরপরে দেখে যে ওই ছায়াটি আস্তে আস্তে মানে ভেসে ভেসে ওর পড়ার টেবিলের কাছে গেল। এখন এখানে বলে রাখি, পড়ার টেবিলটি যেখানে মানে ওর রাখা ছিল তার নিচেই ছিল হিন্দু পরিবারে যে কর্তাটি থাকেন তাদের সবার যে খাটটা, সেটা। তো ওখানে কিছুক্ষণ ওটা অবস্থান করে। এই মুহূর্তে ও আর কি, তখন ওর আর কিছু বলার ভাষা নেই বা চিল্লানোর ভাষা নেই বা কিছু বলার মানে মানে কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো কোনো শক্তি ওর শরীরে ছিল না, যে ওটা কি দেখছে ও আসলে নিজেই বুঝতে পারছে না। তো জানালার আপসা আপসা আলোতে দেখলো যে ওই অবয়বটি ছাদ ভেদ করে নিচের তলায় চলে গেল। এবং এটা দেখার পরে ও চিন্তা করলো যে আসলেই কি সত্যি কিনা। ও তখন উঠলো, উঠে গিয়ে ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো যে আসলে না, এখানে তো কোনো মানে ওরকম কিছু নেই, ওটা আসলে ভেদ করে চলে গেছে। তার মানে ও পর্যন্ত আসলে ও ঠিক ছিল জিনিসটা, যে আসলেই হয়তো কিছু ভেদ করে গেছে, অথবা ও কোনো অন্য কিছু দেখছে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই নিচের থেকে খুব জোরে জোরে কান্নার শব্দ আসতে শুরু করে। ও ততক্ষণে আবার শুয়ে পড়েছিল ওর বিছানায়। এর মধ্যে ওর বাবা এসে ওকে ডাক দেয় যে তুমি আসো, নিচে চলো, নিচে মনে হয় কোনো সমস্যা হয়েছে। ও আর ওর বাবা দৌড়ে নিচে যায়, গিয়ে দেখে যে সেই হিন্দু পরিবারের সেই কর্তাটি খুব ছটফট করছে এবং সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পানি খাওয়ানো হচ্ছে। অ্যাম্বুলেন্স কল করা হলো, কিন্তু আসলে অ্যাম্বুলেন্সে নিয়ে যে যাবে মেডিকেল কলেজ পর্যন্ত, সে পর্যন্ত আসলে উনি সময় দিলেন না, উনি পথিমধ্যেই আর কি মারা যান। তো এই গল্পটির পরে আসলে সূত্র কোথায় বা কিছু ও আমাকে কিছু বলতে পারেনি, বাট ও এখনো বলে যে আমি আসলে এরকম একটা ওয়েব দেখেছিলাম যেটা আমার ঘরে ঢুকেছে এবং আমার দরজাটা বেরানো ছিল, সেটা ভেদ করে ঢুকেছে এবং ওখানে গিয়ে আবার ছাদ ভেদ করে সে নিচের দিকে চলে গিয়েছে। বাট এটা আসলে কি বা কেন কি হয়েছে, এটার কোনো উত্তর তার কাছে আজও নাই। আসলে ভৌতিক গল্প বা বলেন প্যারানরমাল অ্যাক্টিভিটি যে গল্পগুলো আমরা শুনি, অনেকের কাছে হয়তো থাকবে না। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, থ্যাংক ইউ অল। Bhoot FM, the night comes alive with Grameen. দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আর আমার যে পেজটা রয়েছে www.facebook.com/bhootfm.russell, সেখানে কিছু বিদেশি SMS আমি পড়ে ফেলি। আমাদের সবাই আমরা কাছের, আমাদের মানে একসাথেই আমরা মনে করি যে সবাই ভূত এফএম এর মেম্বার, সুতরাং বিদেশি বলবো না। মাসুম আহমেদ লিখেছেন যে খুব ভালো লাগছে, আমি ইন্ডিয়া থেকে শুনছি আমাদেরকে। এছাড়াও সাইদুল আব্দুল লিখেছেন প্লিজ রাসেল ভাই আমার মেসেজটা পড়বেন, আমি ইটালি থেকে। রিফাত, আমি ভূত এফএম এর সব এপিসোড শুনি। আমাদেরকে কামরুল ইসলাম লিখেছেন রাসেল ভাই ভূত এফএম, আচ্ছা ভূত এফএম কে ঝালমুড়ি খাওয়াবো, ওকে। আমাদেরকে রিসান খান লিখেছেন ভালো হইতেছে জোশ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আবেগ প্রণয় লিখেছেন যে রাসেল ভাই আমরা 2 বন্ধু একসাথে ভূত এফএম শুনছি, ভালো লাগছে, উই লাভ ভূত এফএম। এটা সব ফেসবুকের পেজ থেকে পড়ছি। এছাড়া আমি দেখতে পাচ্ছি শেখ সাব্বির হোসেন লিখেছেন এটা আমার প্রথম SMS, রাসেল ভাই SMS-টা পড়বেন। আমাদের যে ফুর্তির পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট পড়ছেন না কেন ভাই, কমেন্ট পড়লে আজকের ঘটনাগুলো এত বড় বড় না, মানে কমেন্ট পড়লে না বিশ্বাস করেন, তারপরে মাঝে মাঝে যেটুকু সময় পাচ্ছি পড়ে ফেলছি। আমাদেরকে তানভি দাস লিখেছেন যে লিসনিং ভূত এফএম, এবং তিনি ভয় ফিল করছেন সেটা লিখেছেন, এবং অনেকদিন পর এত ভালো গল্প শুনতে পাচ্ছি লিখেছেন MD শাকওয়াত হোসেন SPL। আমাদেরকে এছাড়াও দেখতে
পারছি যে ফারজানা ফেরদৌস লিজা লিখেছেন অল্প ভয় পাচ্ছি। আমাদেরকে প্রভাত দাস লিখেছেন রাসেল ভাই সেকেন্ড স্টোরিটা অসম। এগুলো সব ফেসবুকে পড়ে ফেললাম। আমরা আবারও SMS এ যাবো, তবে তার আগে আরো একটা ঘটনা শুনে আসবো। আমাদের এখানে এসছেন বাবুন এবং পুরান ঢাকা থেকে এসছেন, রাইট? পুরান ঢাকা থেকে এসছেন আপনি। আমি আপনার প্রথম যে ঘটনাটা আমি বলবো যে আপনি কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমি একটু আগে বলছিলাম যে হোটেলে আপনারা বিভিন্ন মানে এখন দেখি যে বিভিন্ন ফেসবুকে আমরা দেখি যে বিভিন্ন এয়ারলাইন্স গুলো নানান ধরনের অফার দেয় এবং আমরা অনেক আমাদের দেশের বাইরে যাবার প্রবণতা বেড়েছে এবং আমরা সিঙ্গাপুর বলি, অস্ট্রেলিয়া বলি, যা আছে কিনা মানে এই সাবকন্টিনেন্ট, হ্যাঁ, যে সমস্ত জায়গায় হোক না কেন, সব জায়গাতেই কিছু কিছু হন্টেড হোটেল কিন্তু থাকেই। কিন্তু এই হন্টেড হোটেলের সাথে যা ঘটে সেটা আপনার বাসার সাথে করতে পারে। যেমন উনি একটা ঘটনা বলছিলেন, যে ঘটনা খুব ছোট বলে আমি বলে ফেলছি, যে একটা ছোট্ট ঘটনা, সেটা একটা সিঙ্গাপুরের খুব নাম করা একটা হোটেল, যে হোটেলে কিনা ঘরের নখ শোনা যায় অনেক রাত্রে এবং খুললে দেখা যায় যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে এবং বহুক্ষণ পরে তাকে দেখা যায়, তারপর সে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় এবং এই মেয়ে কে বা কি কিছু জানা যায় না। এবং আপনি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছেন, রাইট? এবং তিনিও বলেছেন যে আপনি সাধারণত উনি এই ধরো ওই রুমটাতে কাউকে থাকতে দেন না, যখন খুব চাপ আসে বা প্রেশার থাকে তখন হয়তো রাশ আওয়ারে বা মানে যখন পিক সিজন তখন ওই রুমটা দিতে তিনি বাধ্য হন। তো যখন এই রুমটা খুলেন তারপরেই দেখা যায় যে এই ধরনের একটা ঘটনা ঘটে। এটা যে দেশ থেকে যেই আসুক না কেন বর্ডারের সাথে এটা ঘটবেই। কেউ থাকলেই এটা ঘটবে। হ্যাঁ, রাত্রে 3টার পরে দেখা যাচ্ছে যে নক করতেছে কেউ, বর্ডারকে তুলে রুম থেকে, এবং উনি যখন বের হন তখন দেখেন যে বেশ কিছু হেঁটে চলে গেছে সামনে একটা মেয়ে, 20-22 বছরের একটা মেয়ে, এবং সে ওই সিঙ্গাপুরি আর কি, ওই নেটিভ আর কি, এবং কেউ জানে না যে এই মেয়েটা কি। পরে আসলে জানে মানে এইভাবে, ওই যে আমাদের হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছি, তো উনি আসার আগে উনি বলছেন যে বেশ আগে, খুব সম্ভব উনি এটা গেস করে বলছেন যে খুব সম্ভব এই মেয়েটা এই রুমেই মারা গেছে। সাধারণত হয় এবং মানে মাসুম ভাইকে আমি নক করছি আপনাদের সবাইকে এর পরের ঘটনাটা নক নিয়ে। তো এটা পরের ঘটনাটা ঘটেছিল কোন এলাকায়? আচ্ছা, এটা হলো ওই বনানীতে ঘটনাটা। আমার আজকে রাত্রে ডেফিনেটলি কেউ না কেউ নক শুনবেন ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই এবং মাসুম ভাই, অনেকদিন পরে আসলাম, আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। তো বেশ কিছুদিন যাবতীয় আমারও তো কিছু পরিচিত ভাইরা আছেন, তারা বলে তুই যাস না কেন, তো অনুষ্ঠানের ওই ঘটনাগুলো শুনবো। তো কিছুদিন আগে আমার এক বড় ভাই আছেন, সিনিয়র ভাই, উনি নামটা বলতে না করেছেন, তারপর নাম ঠিকানা কিছু শুনবো না, নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, জিনা ভাই, সরি। হ্যাঁ, তো জিনা ভাই উনি বেশ সিনিয়র আমার, তো তারপর ওনার সাথে যেহেতু উনি একটা ব্যাংকে কাজ করেন, তো বেশ ভালো ইন্টিমেসিটা আমাদের, খুব ভালো। তো জিনা ভাই আসছেন, জিনা ভাই বলছে এই তোর জন্য একটা ঘটনা আছে, তুই আমার অফিসে আসবি নাকি আমি তোর এখানে চলে আসবো? আমি বলছি জিনা ভাই চলে আসেন। হ্যাঁ, চলে আসেন জিনা ভাই। তো জিনা ভাই আমার অফিসে আসছেন, আইসা বললো যে দেখ কিছু প্রবলেম, কিছুদিন আগে একটা বিশাল প্রবলেম হয়েছিল, তোর সাথে শেয়ার করি। আমি বললাম আমাকে সাথে শেয়ার করলে কিন্তু আমি রেডিও করতে বলে দেবো, এই কন্ডিশনে রাজি থাকলে শেয়ার করেন। তো উনি বললো যে ঠিক আছে, কিন্তু আমার নাম বলবি না। তো জিনা ভাই যেটা বললেন যে বেশ কিছুদিন আগে, মাস 2 আগে, ওনার ওয়াইফ চলে গেছেন, বাবার বাড়ি গেছেন বাড়িতে আর কি, ছেলে মেয়েদেরকে নিয়ে, ওনার এক ছেলে এক মেয়ে। তো গেছেন জিনা ভাই, আর জিনা ভাইয়ের যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকার বাবুর্চি, ও রান্না বান্না, আমরা এলাকাটা বলবো না। হ্যাঁ, ঢাকাতেই খুব কাছেই আর কি। তো ওনারা চলে গেছেন। তো জিনা ভাই এবং ওনার কেয়ারটেকার বাড়ির বাইরের অংশে যে সার্ভেন্ট কোয়ার্টার থাকে ওইখানে ও থাকে, ওর নাম কামাল। তো জিনা ভাই রাতে শুইছেন, রাতে শোয়ার পরে হঠাৎ করে শুনতেছেন যে ওনার ডোরবেল বাজতেছে এবং বিকট শব্দে, মানে আমরা তো সাধারণত কি করি, ডোরবেলটা একটু চাপ দিয়ে আবার ছেড়ে দিই, কিন্তু এটা হলো একদম একটা না, যে চেপে রাখছে সে চেপেই রাখতেছে, খুব আর কি অনেক করে চেপে রাখছে, ফোর্স দিয়ে চেপে রাখতেছে। তো বিকট শব্দে ইয়াটা বাজতেছে, ডোরবেলটা। তো জিনা ভাই মনে করছেন যে কামাল যে নিচে থাকে ও যে গেটটা খুলে দেখবে। আর ব্যাপার হচ্ছে যে উনি এরকম একটা যে জায়গাতে থাকেন সেখানে গেটটা ভিতর থেকে একটা তালা দেওয়া থাকে, নর্মাল লাগানোর পর একটা তালা দিয়ে রাখে সিকিউরিটির জন্য। তো অনেকক্ষণ বাজার পরেও দেখতেছে যে কামাল নিচ থেকে কোনো করতেছে না, রেসপন্স করতেছে না। তো তখন উনি, ওনাদের বাড়িটা হলো ডুপ্লেক্স একটা বাড়ি, তো দোতলায় উঠে উনি বারান্দা দরজাটা খুলে গেছেন, যা বলতেছে এই কামাল দেখ কে। আর উনি উপর থেকে বলতেছেন যে উপর থেকে ওনার গেটটা দেখা যায়। তো উনি বলতেছেন যে গেটে কে আছেন, হ্যাঁ কাকে চান, হ্যালো কে কে। তো কোনো শব্দ হচ্ছে না, বাট কলিং বেলটা বাজতেছে।
তো এর মধ্যে ওই সার্ভেন্ট কোয়ার্টার থেকে কামালও বের হয়েছে। কামাল বের হয়ে উনি যখন বের হয়েছে তখন উনি বলতেছে যে, এই তুই কি শুনিস না যে এতক্ষণ ধরে বাজিতেছে, দেখ কে। তো কামাল গেছে। তো কামাল গেটের সামনে যা উনি প্রথম শুনছেন যে কামাল বলতেছে, কে, কাকে চান, হ্যালো, কে, কথা বলতেছেন না কেন। ওইখান থেকে কোনো কথা বলেন না, বাট ডোরবেলটা বেজে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পরে যখন কামাল আবার গেটে টোকা দিছে ভিতর থেকে, কথা বলেন না কেন, কে, কাকে চান, তখন ডোরবেলটা বন্ধ হয়ে গেছে। তখন উনি উপর থেকে দেখতেছেন যে কামাল দরজায় দাঁড়ায় কথা বলতেছে, ওদের মধ্যে যে আরেকজনের সাথে দরজার বাইরে যে আছে তার সাথে কথা বলতেছে, এবং কামালের মুখ লড়াটা উনি দেখতেছেন, বুঝতেছেন যে ওদের মধ্যে কথাবার্তা চলতেছে, কনভারসেশন চলতেছে, বাট কামাল কিন্তু কি বলতেছে এটা জিনাবাই শুনতেছে না। তখন জিনাবাই উপর থেকে বলতেছেন, এই কামাল কি বলতেছিস, এই কি আমার কথা শুনতেছিস না। তো কামাল কোনো রেসপন্স করতেছে না। সাধারণত কামাল একটা শব্দতেই জিনাবাইয়ের দিকে তাকায় রেসপন্স করার কথা, কিন্তু কামাল কোনো রেসপন্স করতেছে না দেখে জিনাবাই উপর থেকে নিচে নেমে আসছেন। তো নিচে নেমে আসার পরে আইসা দেখতেছে যে কামাল গেটের সাথে কান লাগায় শুনতেছে, আর ওই তখনও ওই ডোরবেলটা বাজতেছে। তখন উনি আইসা দাঁড়াইছে, এই কে, এই কামাল কি হয়েছে। কামালকে যখন ঝাঁকি দিছে তখন কামাল বলতেছে, ভাইয়া কথা বলে না, হ্যাঁ নাম বলে না। নাম বলে না মানে দরজা খুলতে বলে। আসলে কামাল যখন ওইখানে এসে জিজ্ঞেস করছে কে, তখন ভিতর ওইখান থেকে খুব আস্তে বাইরে থেকে বলছে যে দরজাটা খুলো, এরকম মানে খুব কর্তৃত্ব একটা টোনে বলছে যে দরজাটা খুলো। তো বলে তখন কামাল বলছে যে নাম কি, আপনার নাম কি, কার কাছে আসছেন, এত রাতে কেন আসছেন। তো এরকম কোনো কথার রেসপন্স না পেয়ে তখন বলতেছে যে ভাইয়া নাম বলে না, দরজা খুলতে বলতেছে। বলে কে, সেটা বলতেছে না। তখন জিনাবাই বলছেন যে কে, কে কথা বলতে, আপনি নাম বলেন। তো যখন জিন্নাবাই বলছে তখন ডোরবেলটা বন্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ ওনারা ওইখানে স্টে করছেন, যা দেখতেছেন রাসেল ভাই যে তারা কোনো বাইরে থেকে কোনো শব্দ আসে না। শব্দ না আসার পরে উনি বলছে যে ঠিক আছে কামাল তুই যে ঘুমা, আমিও চলে যাচ্ছি, দরজা খোলার দরকার নেই। তো উনি যখন আবার রুমে এসে ড্রয়িং রুমের মাঝখানে এসে দরজাটা লাগছেন, ঠিক ওই সময়তেই আবার বেজে উঠছে, ডোরবেলটা বাজতেছে। তো উনি বললেন যে না আসলে এইভাবে তো না করতে না, উনি করছেন কি তাড়াতাড়ি ওনার ফোনটা তুলে উনি থানাতে ফোন করছেন। থানাতে ফোন করার পরে সাধারণত দেখা যায় যে থানা যে ফোনগুলো রাত্রে রিসিভ করে, এবং ওনার ফোনটাও ধরে বলছে যে কি, উনি সমস্যাটা বলছে যে আমার দরজাতে কেউ একজন কলিং বেল বাজাচ্ছে কিন্তু নাম বলতেছে না, আমি সিকিউর ফিল করছি না। তখন থানা থেকে বলছে যে স্যার আমাদের ওই এলাকাতেই একটা গাড়ি আছে, আপনার বাড়ির নাম্বারটা বললেন, আমি আর ওই টহল টিমটাকে আপনার কাছে চলে যাবে স্যার, খুব কাছাকাছি আছে আপনার বাড়ি। তো উনি বলছে যে আপনার বাড়ির নাম্বার বলছেন, ওনার ঠিকানা বলছেন পরে। তো বলছে স্যার এক্ষুনি যাচ্ছে, কিছু 10-15 মিনিটের মধ্যে আপনার বাসায় চলে যাবে। তো এই ঘটনার পরে কামাল যখন উনি যখন আবার ড্রয়িং রুমে বসছেন, ড্রয়িং রুমে বসে আর শুইতে যান নাই, ড্রয়িং রুমে বসে উনি করছেন টিভিটা ছাড়ছেন। তো এই সময় কোনো শব্দ নাই, টিভিটা ছাড়ার পরেই দেখতেছেন যে টিভিতে ঝিরঝির শব্দ, তখনই আবার কলিং বেলটা বেজে উঠছে এত বিকট শব্দে যে এখন টিভির স্ক্রিনটা কাঁপাকাঁপি করতেছে এই কলিং বেলের শব্দে। তো উনি এবার বের হইছেন, দরজা খুলে আবার টিভি বন্ধ করে বের হইছেন। বের হয়ে দেখে যে বাইরে কামাল দাঁড়ায় রয়েছে, কামাল রুমে শুইতে যায়নি তখন উনি যা বলতেছেন যে কামাল আশ্চর্য, ব্যাপারটা কি হইতেছে বুঝতেছি না। কামাল বলতেছে স্যার দরজাটা খুইলা দেখি চলেন, হ্যাঁ দরজাটা খুইলা দেখি যে আমরা দুইজন আছি, কোনো সমস্যা হবে না। তো উনিও বললেন যে ঠিক আছে। চাবি কামালের কাছেই থাকে, কামালের কাছ থেকে চাবি নিয়ে উনি করলেন কি দরজার তালাটা খুললেন, তালাটা খুলে একটানে দরজাটা খুলে ফেলছেন। তো জিন্নাবাই এখানে বললেন যে আমি যখন দরজাটা খুললাম তখন আমার মনে হলো যে কিছু একটা সরে গেল, বাট হঠাৎ করে সরে গেছে, কিন্তু দৌড়ায় যদি কেউ চলে যেত তাহলে তো আমি তো দেখতাম, ওইখানে একটা ছোট হালকা লাইট জ্বলে, রাস্তার একটা লাইটের আলো পড়ে, কেউ যদি সরে যেত তাহলে আমি দেখতাম, কিন্তু কাউকে দেখি নাই বাবন, আমি কাউকে দেখি নাই। দেখলাম মনে হলো যে আমার কাছে কি একটা, আমি বললাম যে এটা মনে হয় আমার চোখের ভুল, অথবা দরজা খুলছি তার একটা বাতাস যে হয় ওয়েভ হয়, হ্যাঁ ওয়েভের কারণে আমি হয়তো এরকম কিছু দেখছি। তো আমি যখন দেখলাম কেউ নাই, তো আমি তখন প্রশ্ন করলাম যে আপনি কি কোনো রকম অনুভূতি হয়েছে যে গরম টরম লাগছে বা কোন রকম একটা অন্যরকম অনুভূতি, ছমছম। দেখ আমি তো একটু নার্ভাস ছিলাম এমনি, কিন্তু ওরকম কোনো অনুভূতি হয় নাই যে গরম বাতাস আমার গায়ে লাগছে, আমি মনে করবো যে কিছু একটা ঢুকলো ভিতরে বা এই ধরনের কিছু ভৌতিক কোনো ব্যাপার ট্যাপার ছিল না। বাট আমার কাছে এইটুকুই মনে হয়েছে যে কেউ একজন সরে গেল। তো আমি করলাম কি তাড়াতাড়ি আবার দরজা লাগাই দিয়ে আবার যখন ভিতরে আসছি ঠিক তখনই কলিং বেলটা বাইজা উঠছে আবার, হ্যাঁ এবার বাজতেছে। এইবার আগের মতো না, একটু বাজে, বোঝা যাচ্ছে কেউ একজন আসছে। তো আমি গেটের কাছে গেলাম, গিয়ে দেখি লাইট হয়ে রয়েছে, ভিতর থেকে বোঝা যাচ্ছে। তো আমি যখন বললাম কে, তখন বললো যে আমরা থানা থেকে আসছি, আপনি মনে হয় ফোন করছিলেন।
বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই উনি গেট খুলে দিলেন, গেট খুলে বললো যে সমস্যা কি, তো জিনা ভাই ওনাদেরকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসছে, ড্রয়িং রুমে একটা লাইট জ্বলতেছে, পুরো বাড়ির লাইট গুলোই বন্ধ, আর ওনার যে উপরে যে বাড়ি উনি যেখানে যে ফ্ল্যাটটার মধ্যে থাকেন, তো ওইখানে লাইট জ্বলতেছে, নিচ থেকে দেখা যায় সিঁড়ি দিয়ে যে উপরের লাইটটা জ্বলতেছে। তো জিনা ভাই ওই থানা থেকে যে এসআই আসছেন উনি আর ওনার সাথে 2 জন কনস্টেবল, ওনারা 4 জনের একটা টিম আসছিল, আর একজন ড্রাইভার যিনি গাড়ি চালান। তো জিনা ভাই ওনাদেরকে ড্রয়িং রুমে বসায় কথা বলতেছেন, যে বলতেছে অনেকক্ষণ ধরে এই ধরনের শব্দ হচ্ছে, কলিং বেল বাজাচ্ছে, নামও বলতেছে না, কিন্তু আমরা যখন গেটের সামনে যাই জিজ্ঞেস করি কোনো কিছু বলে না, তো আমি ঠিক সিকিউর বোধ করতেছি না। তখন যিনি ওই থানার যিনি এসআই আসছেন উনি তো ওনার কিছু যেই ওনার রুলসে যেগুলো পড়ে আর কি, ওই ধরনের প্রশ্ন করতেছে যে আপনার কারো শত্রুতা আছে কিনা, কারোর সাথে আপনার মারামারি হয়েছে কিনা, বা কেউ আপনাকে থ্রেট করছে কিনা, চাঁদাবাজি চাইছে কিনা, চাঁদা চাইছে কিনা, তো এই ধরনের এনকোয়ারি করতে। হ্যাঁ ইনকোয়ারি করছে আর কি। উনি বললেন যে না ভাই, আমি সকালে অফিসে যাই, রাত্রে বাসায় আসি, হ্যাঁ আমার এর সাথে আর কারোর এই ধরনের কোনো কিছু নাই, এরকম কোনো কিছু হয়ও নাই। তো বললো যে তাহলে তো আশ্চর্য, এই ধরনের একটা কথা, রাত্রে 3টা বাজে আর আপনি বলতেছেন যে এখন হ্যাঁ এটা তো বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, আর আমরা যখন আসলাম আপনার রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, যে ওইখানে কাউকে দাঁড়ায় থাকতে দেখি নাই, পুরো রাস্তাটা খালি দেখা যাচ্ছে, যে পুরো রাস্তাটা গাড়ির লাইটের আলোতে যতটুকু দেখা যায়, যে কেউ দৌড়ায় গেলে বা কেউ হাইটে গেলেও আমরা দেখতাম, তো ওরকম কিছু কাউকেও দেখি নাই। তো পুলিশের সাথে উনি যখন কথা বলতেছেন, ঠিক সেই সময় আবার কলিং বেলটা বাজে উঠছে বাইরের, এবং ঠিক আগের মতো। হ্যাঁ, এই এখন এক একজন ওনারা জিনা ভাই পুলিশের এসআই এর দিকে চাচ্ছে, এসআই ওনার দিকে সবাই একটু অন্য অপকৃতিগ্রস্ত হয়ে গেছে আর কি, সবাই একটু অবাক হয়ে গেছে। তো সবাই মিলে এই করছেন কি, আবার গেটের কাছে গেছেন। হ্যাঁ, গেটে যায় দেখেন গেটটা লাগানো, তো এসআই নিজেই গেটটা খুলছে, কে বলে এই গেটটা খুলে ফেলছে, যে খুঁজে দেখলো যে কেউ নাই। তো এসআইও মনে করছিলেন যে এসআই ওনাকে বলছে যে আমি তখন মনে করছি যে আমার ড্রাইভার যে আছে গাড়িতে, ও হয়তো নাইমা আইসা দেখছে নক করছে বা কলিং বেলটা বাজাইছে। তো আমি বের হয়ে এসআই গাড়ি থেকে রাস্তায় বের হয়েছেন, বাস থেকে বের হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করছে, এই দেখে যে গাড়ির লাইট নিবানো, আর ড্রাইভার সিটের মধ্যে হেলান দিয়ে আরাম করে একটু ঝিমোচ্ছে আর কি। তখন বলছে এই তুমি কি কলিং বেল বাজিয়েছো? তখন ওই গাড়িতে যে বসা ছিল ড্রাইভার বলে, না স্যার আমি তো ওইখানে বসে আছি, আমি স্যার কলিং বেল, কাউকে দেখছো তুমি দৌড়াই যেতে বা এখান থেকে চলে যেতে? কয় না স্যার আমি কাউকে দেখি নাই। হ্যাঁ, আমি তো এখানে স্যার তাকায় আছি বা বসে আছি, আমি কাউ যদি এসে কলিং বেল বাজিয়ে স্যার যেতাম, এরকম কিছু ঘটেই নাই। তো এসে বেশ অবাক হয়ে গেছেন যে আসলে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত, তো উনি যে মিথ্যা কথা বলছেন তাও তো না। তো এরকম অপার্থিব ঘটনা বা ভৌতিক ঘটনা আসলে একটু সবাই একটু অন্যরকম, এসআই একটু বিব্রত হয়ে গেছেন আর কি। তো তারপরে এসআই ওনার আবার রুমে আইসা বসছেন, আইসা ওই কাগজপত্র বের করে ওনার নাম, জিন্না ভাইয়ের নাম, বাড়ির নাম্বার, হ্যাঁ এগুলো লিখে সমস্যাটা কি, আর ওনাকে বলছেন যে আপনি এক কাজ করেন, কালকে আমাদের একটু থানায় আসেন, থানায় এসে ঘটনাটা উল্লেখ করে একটু জিডি করে যান। হ্যাঁ, আমি তো দেখে গেলাম, আমি আপনার এটা নিজে ওইখানে উইটনেস হিসাবে, আমি সাক্ষী হিসাবে আমি আপনাকে সাইন করে দিব। তো বললো যে আমি কার বিরুদ্ধে কমপ্লেন করবো? কমপ্লেন না, ঠিক আপনি যে সমস্যাটা হয়েছে এটা বলবেন। ওনারা যখন এই কথাগুলো বলতেছে, ঠিক তখনই নিচতলার এক কর্নারে ওনাদের কিচেন থেকে হঠাৎ বিকট শব্দ হয়েছে। কিচেনের যে আপনার থালা বাসন রাখার র্যাকটা হয়েছে কি কেউ টান দিয়ে ফেলে দিছে, এবং ওইটার মধ্যে যত গ্লাস ছিল, থালা বাসন ছিল আর কি, যেগুলো প্লেট ছিল, সবগুলো একদম ভেঙে চারোদিকে চৌচির হয়ে গেছে এবং বাইরেও বের হয়েছে, কিচেন থেকে বের হয়ে গেছে। তো ওনারা সবাই একসাথে দৌড়াই গেছে যে কি হয়েছে। তো জিনা ভাই যা লাইট জ্বালাইলো, লাইট জ্বালানোর পরে দেখলো যে ওই সব ভেঙে একাকার অবস্থা, পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই, সমস্ত প্লেট গুলো ভেঙে গেছে, এবং একটা মানে এতগুলি মানুষ, এত বড় একটা র্যাক, হ্যাঁ তো ওইটা যদি কেউ ফেলতে চায়, সাধারণত অনেক শক্তিশালী একটা মানুষ হলে টান দিয়ে ফেলবে, যে বাতাসে পড়ে গেছে বা বিড়াল চলে গেছে এরকম কিছু হবে, তো ওইরকম কোনো কিছু না। তো এখন যে এসআই আসছেন উনি বলছেন যে জিনা ভাই বলতেছে যে আমি কি অবাক হবো, আমার চেয়ে এসআই বেশি অবাক হয়ে রয়েছে। হ্যাঁ, এবং সবার সামনে, হ্যাঁ সবার সামনে, এবং বলতেছে যে এসআই বলতেছে যে আপনার এখানে নিশ্চয়ই অন্য কিছু একটা আছে, হ্যাঁ না হলে আমরা এখান থেকে বের হওয়ার কিছু নাই, মানে ওয়ান ওয়ে, তো এটা কিচেন থেকে ওয়ান ওয়ে, মেন রোড দিয়ে, মানে কিচেন থেকে বের হয়ে হয়তো মেন দরজা দিয়ে বাইরে চলে যাবে, অথবা ডুপ্লেক্স দিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে, এই হলো, আর ডাইনিং এ চলে যাবে, এছাড়া আর কোনো ইয়ে নেই। তো সবাই অবাক হয়ে গেছে। ঠিক ওনাদের অবাকটা শেষ হয় নাই, যে ওই সময়ই দোতলা থেকে যে জিনাবাই যে রুমে শোয়, ঠিক সেই রুম থেকে শব্দ এসে, প্রচন্ড রকমের শব্দ, গ্লাস ভাঙার শব্দ। তো জিনাবাইরা সবাই একসাথে আবার উপরে উঠছে, উপরে উঠে দেখে যে জিনাবাইয়ের যে বেডরুমের জানালা,
ওটার মধ্যে যে গ্লাস ছিল সব জানালার সব গ্লাসগুলো ভেঙে ওনার মেঝেতে পড়ে রয়েছে, বেডরুমের মেঝেতে পড়ে রয়েছে। এবং ওনারা কি করবেন আর কি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন আর কি, কোনো কারো মুখে কোনো ভাষা নাই। কোনো এসআই বলতেছেন যে আপনার এখানে কোনো একটা সমস্যা আছে, আমরা চলে যাবো, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, আপনি কাইন্ডলি আমাদের সাথে থানায় চলেন, অথবা আপনি এখানে এখন উনিও এখান থেকে চলে যেতে যাচ্ছে, যে এখানে ওই জিনা ভাই বললেন যে এসআই যে বারান্দার দরজা খুলে দেখবে বারান্দায় কে। হ্যাঁ, ওইটাও সাহস পাচ্ছে না। তখন আমি করলাম কি, জিনা ভাই বলতেছে যে আমি বারান্দার দরজা খুলছি, যে কেউ বাইরে থেকে ইটা মারছে কিনা। দেখলাম যে না, ওইখান থেকে ইটা মারলে ইটা আমার বাউন্ডারির ভিতরে পড়বে। ওইখান থেকে উপরে দেখা যাচ্ছে যে কিছুই নাই। তো কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া তো এই ধরনের একটা ঘটনা ঘটলো। তো আমি এটার কোনো ব্যাখ্যা পাইলাম না। পরে এসআই উনি নোট নিয়ে চলে গেল, বললো আপনি একটু সাবধানে থাকেন। তো পরে আমি বললাম যে জিনা ভাই আমি আপনার সাথে যাবো। তখনই আমি জিনা ভাইয়ের সাথে বাসায় গেছি। বলছে ঠিক আছে চল। শুনেছেন? হ্যাঁ, আমি গেছি, আমি জিনা ভাইয়ের সাথে। রিংটোন যেটা হচ্ছে মানে না ওইটা আমি শুনি, আমি তো দিনের বেলা গেছি। হ্যাঁ, আমি দিনের বেলা গেছি, তখন 3টা 3:30 বাজে। তো যাওয়ার পরে আমি জিনা ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো ভাবিকে যাই বলছি, ভাবি প্রচন্ড খিদা পাইছে, জিনা ভাই ধরে নিয়ে আসছে, খাবার দেন। হ্যাঁ, তো ভাবির সাথে যখন আমরা খাবার খাওয়া শেষ করে ভাবিরে বলতেছি, ভাবি কি সমস্যা এইটা। তো ভাবি বললো যে দেখো, আসলে যে ঘটনার সঙ্গে ঘটে গেছে, তো এই ধরনের ঘটনা তো আগে ঘটে নাই যে এরকম, কিন্তু আমি ধুপ 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 এই শব্দগুলো শুনতাম, যে প্রায় মনে হইতো যে আম্মা, তখন জিনা ভাইয়ের আম্মার কথা বলতেছে, এবং এটা এখনো চলছে কন্টিনিউয়াস। জি। তবে সেদিনই ঘটনাটা এত বিরাট আকার ধারণ করছে। তো ভাবি যেটা বললেন যে আমি ধুপ ধুপ শব্দ, মনে করো আমি নিচে বসে কাজ করতেছি, মনে হচ্ছে যে উপরে কেউ কাজ করতেছে, উপরে কেউ হাঁটাহাঁটি করতেছে। হ্যাঁ, আসলে কিন্তু বাসায় কেউ নাই, জিন্না ভাই এর ওয়াইফ এবং 2 জন। তো আমি জিন্না ভাইকে বললাম যে জিন্না ভাই, এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, তো এটা সাধারণত দেখা যায় কোন একটা কারণ থাকে। হ্যাঁ, তো এই কারণটা কি, আপনি কি এরকম কিছু রিকল করতে পারেন যে কিছু একটা করছেন, বা কোনো কি ঘটনা থেকে এরকম ঘটনা হয়েছে, ওই দিন কি কোনো ঘটনা আপনি রিকল করার চেষ্টা করেন? তো জিন্না ভাই বললেন যে দেখ, একটা ঘটনা সেদিন ঘটছে। আমি যখন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন ওই আমার বাসার কাছে ওইখানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানের এখানে একটা লোক আমার গাড়ির সামনে পড়ছে, মানে গাড়িটাকে থামাই দিছে এরকম ভাবে, যে হঠাৎ করে আসছে, আমি গাড়িটা ব্রেক করছি। তো গাড়িটা ব্রেক করার পরে ওই লোকটা আর কি ভিক্ষাটাই চাইছে আর কি, ওনার কাছে ভিক্ষা চাওয়ার মতো বলছে, দে এরকম কিছু একটা টাকা পয়সা চাইছে। তো জিনা ভাই ভিক্ষা দিবেন কি, উনি বিরক্ত হয়ে গেছেন যে তুমি যে এইভাবে ভিক্ষা চাই কেউ, যে তুমি যে আরেকটু হলে আমি যদি ব্রেক করতে না পারতাম তাহলে আমার গাড়ির নিচে চলে যেতাম। হ্যাঁ, তো জিনা ভাই প্রচন্ড রাগ হয়ে গাড়ি থেকে বের হয়ে লোকটাকে মারেন নাই, বলছে যে আমি প্রচন্ড রাগ হয়েছি, গালিগালাজ করছি। হ্যাঁ, গালিগালাজ করার পরে ওই লোকটা কিছুক্ষণ তাকায় আছে, তারপর বলছে যে তুই আমার সাথে রাগারাগি করলি, খারাপ ব্যবহার করলি, খুব একটা হয়ে গেছিস, তোরে আজকে দেখে নিবো। তার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এবং আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং সেই ঘটনাটা এখনো ঘটছে। হ্যাঁ, তার মানে আপনার বাসাতেও কোনো এক সময় আজকে রাত্রেবেলায় হঠাৎ করে হয়তো শুনে ফেলতে পারেন এরকম কোন সাউন্ড। মানে আমার কাছে রিংটোন মানে ঠিক একদম এক্স্যাক্টলি মোটামুটি এরকম টাইপের কিছু একটা মনে হচ্ছে, এরকম কোন একটা সাউন্ড হয়তো যে কোনো সময় আজকে রাত্রেও আপনি শুনে ফেলতে পারেন। এবং আমার কাছে যখন কলিং বেল বলছিল, তখন এরকম একটা সাউন্ডই আমার কাছে মনে আসছিল। দেখুন, মিলিয়ে নিন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং আমাদের অলরেডি বেশ কিছু SMS চলে এসছে আমি দেখতে পাচ্ছি। এবং সেই SMS এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাকে সানি চট্টগ্রাম থেকে লিখেছেন, অনেক দিন থেকে SMS করি বাট আপনি পড়েন না, আজকে পড়ে ফেললাম ভাই। শামীম রেজা আমাদের লিখেছেন, কয়টা SMS দিলে পড়বেন ভাই, আপনি অনেকগুলো SMS দিয়েছেন, আই এম ভেরি সরি যে আপনার SMS গুলো পড়ার সময় পাইনি, কারণ মাঝখানে অনেক লম্বা লম্বা ঘটনা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদেরকে তাজওয়ার লিখেছেন, SMS করেছেন আমাকে শাওন উত্তরা 13 নম্বর থেকে, এবং তিনি এবং তার ওয়াইফ খাদিজা তারা শুনছেন, এবং তাদের সঙ্গে তার সিস্টার ইন ল আছেন যিনি ভূত এফএম শুনছেন। হিমেল চৌধুরী আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এবং তিনি বলছেন তার অনেক মেমোরিজ রয়েছে এই প্রোগ্রামের সাথে। বাবা চমৎকার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জেবুন নেসা লিখেছেন যে তিনি তার ভাই আকিফকে নিয়ে ভূত এফএম শুনছেন। FM রব্বি আমাদের SMS করেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি TJ শিফ নোবেল ওল্ড ঢাকা থেকে আমাদের SMS করেছেন। অ্যাডভোকেট অপু অনিক অর্পণ জিম জোহা জিকরা
এনারা সবাই আমাদের SMS করেছেন। আমাদেরকে নাবিলা আখতার নিশাদ SMS করেছেন, ভূত এফএমের সাথেই তিনি রয়েছেন। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই SMS করেছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক ফ্যান পেজ তো রয়েছেই, আমাদের দুটো পেজ। প্রথমটি www.facebook.com/radio.furti, এছাড়াও আছে www.facebook.com/bhutfm.russell। যে কোনো একটিতে এবং সম্ভব হলে দুটিতেই আপনারা কমেন্ট করুন, লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। আমরা ছোট্ট বিরতিতে যাব আরো একবার, অনেকক্ষণ কিন্তু ঘটনা গেছে এবং ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Then the night comes alive with Grameenphone. আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি। আর চলছে ভূত এফএম এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো বেশি অন্যরকম উইথ গ্রামীণফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমরা কমেন্ট পড়বো, আমরা SMS ও পড়বো, আমরা সবকিছুই করব। তার আগে আমরা একটা ছোট্ট ঘটনা শুনে আসবো। আমাদের সঙ্গে আরো একজন প্রবাসী বাঙালি রয়েছেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন এবং তিনি থাকেন নিউ ইয়র্কে। সো তিনি যেহেতু বাংলাদেশে আছেন, আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম সুলতান মাহমুদ, আরেকটা নাম অবশ্য আছে স্বর্গ সুলতান নামে অনেকে চেনে। আপনি থাকেন নিউ ইয়র্কে? হ্যাঁ, আমি থাকি নিউ ইয়র্কে। ওকে, সো আপনি আর কতদিন আছেন? আমি অলমোস্ট 2 মাসের মতো আছি। 2 মাসের মতো আছেন। ওকে, আপনার কাছে বেশ কতগুলো ঘটনা শুনেছিলাম। তার মধ্যে আপনি বলছিলেন আপনার চিলে কোঠা নিয়ে একটা ঘটনা। আমি ওই চিলে কোঠার ঘটনাটা আপনি যে এক্সপেরিয়েন্স করেছেন, আপনি বলছিলেন যে আপনি মানে অনেক মানে এগুলো থেকে অনেক বাইরে যে সমস্ত জিনিসপত্র বিশ্বাস করতে আপনি একেবারেই নারাজ। তারপরে চিলে কোঠার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা একটু শুনি আপনার কাছে, যে কি ঘটেছিল আপনার সেই দিন রাতের বেলায় চিলে কোঠায়, কি হয়েছিল? রাত ছিল না দিন ছিল? না, সেটা ডেফিনেটলি রাত ছিল। রাত ছিল, আচ্ছা। ধন্যবাদ মাসুম ভাইকে, ধন্যবাদ রাসেল ভাই। আমি আসলে এক্স্যাক্টলি মাসুম ভাইকে আমি নিউ ইয়র্ক থেকে ফোন দিয়েছিলাম যে আমি রিসেন্ট দেশে আসতেছি, কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা শেয়ার করার জন্য। চমৎকার। তো চিলেকোটার যে ব্যাপারটা সেটা ছিল এমন, তখন আমি যুক্তরাষ্ট্রে যাইনি, যাওয়ার একটা প্রস্তুতি পর্ব চলছে। তো আমি আমার কিছু কাপড় চোপড় বানাতে দিলাম নতুন। তো একদিন সেই কাপড়গুলো ধুয়ে আমি চিলেকোটায় শুকাতে দিলাম। তো অনেকগুলো কাপড়, তো দেখা গেল কি সে কাপড়গুলো পরে রাতে যখন আমি তুলতে গেলাম, যাই দেখি যে কাপড়গুলো সব 2টা ভাগে বিভক্ত। অনেকগুলো কাপড় এক জায়গায় আর একটা মাত্র প্যান অন্য একটা জায়গা, মৃদু মৃদু অন্ধকার, মৃদু আলোর মধ্যে। আমি মানে আপনি আরেকটু ক্লিয়ার করে যদি বলি, তাহলে বাতাসে বা কোনো কিছুতে এরকম হওয়া সম্ভব না, সেটা বাতাসে এরকম হয় না। আচ্ছা, সেটা চিলেকোঠার ভেতরে ছিল? সেটা চিলেকোঠার হ্যাঁ ভেতরে ছিল। আচ্ছা। কাপড়গুলো এমন ভাবে জমানো যেমন হলো যে কেউ কোনো ব্যক্তি সেটা হাত দিয়ে এনে সরাই রাখছে আর কি। আচ্ছা। তো প্যান্টটা যেটা ছিল সেটা ছিল কালো জিন্সের প্যান্ট। এখানে কি কোনো ব্যক্তির আসা সম্ভব না? না, এখানে কোনো ব্যক্তিরও আসা সম্ভব না, বা কোনো ব্যক্তি এসে যে ওরকম কাপড়গুলো টাচ করবে বা নিবে এরকম কোনো কিছু না, সামথিং ওইরকম নয়। তো আমি জিন্সের প্যান্টটা যেটা খেয়াল করলাম সেটা দেখলাম যে কোনো একটা কর্নারে পড়ে আছে এবং কি সেখানে সেটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই মুহূর্তে অবশ্য আপনার অতটুকু আলোর মধ্যে অতটা কেস করতে পারলাম না। পরে বাসার রুমে নিয়ে যখন দেখলাম, তখন দেখলাম যে আপনার হরর মুভিতে কিছু সংখ্যক আপনি দেখবেন যে হাত দেখায়, যে নখ যেটা যেটা এই টাইপের। আমি দেখলাম যে প্যান্টের একটা পাশে সেরকম 4-5টা ছিদ্র আর কি, যেটা হোল। তো বিষয়টা আমার মাথায়, আমি জিনিসটাকে নর্মালি নিতে পারলাম না। এই কারণেই যে সবগুলা কাপড় এক জায়গায় একত্রে, সেগুলোর মধ্যে কোনো প্রকার ধুলাবালি নাই, শুধুমাত্র একটা কাপড়ে, এবং যে কটা ছিদ্র হয়েছে ওই ছিদ্রগুলোর মধ্যে কিছু কিছু ধুলাবালি, এরকম একটা আঁচড়। তো এরকম বিষয়টা আজ করলাম। এটা হলো চিলেকোঠার ওরকম একটা রাত্রি। তো পরে আমি অনেকের কাছে শেয়ারও করলাম যারা ছিল বিভিন্ন ফ্লোরে। তো তারা বললো যে না, তারা বুঝতেই পারলো না ইভেন। আরেকটা জিনিস সবচেয়ে যেটা গেস করলাম সেটা
ঘটনাটা যখন পরিস্থিতির সম্মুখীন হলাম, আমি যখন ঘটনাটা অবজার্ভ করলাম, তখন আমার শরীরটা কেমন যেন শিওরে উঠলো। আমি বুঝতে পারলাম না, সেটা আলটিমেটলি আমার শরীরটা শিওরে উঠলো যে এরকম হলো, এটা কিভাবে হলো, এটা কেমন করে হয়। তো ওই চিলেকোঠার পরবর্তী আরেকটা ঘটনা আছে, আমি এই ঘটনাটা এখানেই শেষ দিই। ঘটনাটা এমন, তখন ছিল সামার, আমি তখন ওই আপনার ওই বাতাস বা ইগর ঠান্ডা হওয়ার জন্য একটু উপরে গিয়েছিলাম। তো ফোনে কথা বলছি, ফোনে কথা বলার সময় আমি দেখতেছি যে 4-5 জন লোক, তারা বয়স্ক না বাট তারা ইয়াং টাইপের, 4-5 জন লোক ওই চিলেকোঠার উপরে উঠার চেষ্টা করতেছে। কেউ উঠতেছে, কেউ উঠে পড়েছে, কেউ চেষ্টা করতেছে নিচের থেকে হাত দিয়ে ধরতেছে, কেউ বা বেয়ে বেয়ে উঠতেছে। আপনি ছাদ থেকে দেখছেন? হ্যাঁ, আমি ছাদ থেকে দেখছি, আমি ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছি, ফোন হাতে আমার। তো 4-5 জন লোক। তারা আপনার পরিচিত? না, তারা আমার পরিচিত না, দে আর কমপ্লিটলি আননোন টু মি। তো আমি তখন গেস করলাম, আমি তখন কিন্তু তাদেরকে দেখতেছি, কিন্তু আমার ভিতরে কোনো ধরনের বাক শক্তি কাজ করতেছে না। অর্থাৎ আমি যে তাদেরকে কিছু বলবো সেরকম না। আমি বলবো না এই কারণেই যে তারা এই ফ্ল্যাটেরই থাকে, তারা অপরিচিত হতেই পারে এরকম অর্থে, কিন্তু আমি দেখতেছি তাদেরকে মন্ত্রমুগ্ধের মতো। কিন্তু ওই চিলেকোঠায় সাধারণত উঠার কোনো ধরনের কোনো ওয়ে নাই, কিন্তু তারা অলরেডি কিন্তু 2-1 জন উঠে ফেলেছে। তো আরেকজনের চেষ্টা করতেছে। এরকম পর্যায়ে দেখতে 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 আমার ভিতরে তখন একটা ভিতরে কাজ করতেছে, কিরে আমি এবং কোনো মই টই কোনো কিছু না নেই? না না, কোনো বেয়ে বেয়ে ওঠা লেডার, যেটাকে কোনো বলে। কোনো মইটই নেই, কোনো লেডার ছিল না। তো আমার ভিতর ইন দি মিন টাইমে আমার ভিতর আবার একটা জিনিস রাইজ করতেছে যে কিরে আমিও তো চড়তে পারি। আমি অলমোস্ট আমি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম যে আমিও তো চড়তে পারি। ওরা চড়তেছে বা ওরা দেখাইতেছে যে আমি ওখানে চড়তে পারি, আমার ভিতরে এরকম একটা সিমটম রাইজ করলো কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। আপনার উঠতে ইচ্ছা করছে? আমার উঠতে ইচ্ছে করে। এদিক থেকে আমার ভিতরে আবার সেন্সটা এভাবেও কাজ করতেছে যে আমার ভিতরে এরকম কোনো কিছু রাইজ হইতেছে কেন, এটাও আনবিলিভেবল। মানে আমি নিজেকেই নিজে প্রশ্ন করতেছি যে আমার ভিতরে এটা রাইজ করতেছে কেন। তো একটা পর্যায়ে দেখলাম যে ওরা ওই ওদের ভাষাটা, মানে ওরা কথা বলতেছে বাট সেটা কমপ্লিটলি শোনা যাচ্ছে না যে এরকম কিছু বলতেছে বা এরকম কোনো কমান্ড করতেছে, মনে হচ্ছে ফিসফিস করে কিছু বলছে, ওদের মধ্যে সেটা রয়ে যাচ্ছে এবং কি ওরা ওদের মতো করে কাজ করছে। তো এট দ্য 11th আওয়ারে যখন দেখলো যে না আমি আর আমার জায়গা থেকে মুভ করতেছি না, তখন আমার সামনের দিকে আর কেউ আসলো না, বাট তারা একটা সময় তারা ডিজ্যাপিয়ার হয়ে গেল। তো আমি আপনার চোখের সামনে? আমার চোখের সামনে ডিজ্যাপিয়ার হয়ে গেল। তো একটা পর্যায়ে আমি খেয়াল করলাম যে না তারা নিচের দিকে কোনো দিকে গেল না, তাদের কোনো সেই ধরনের পদচারণা না, বা উপরে উঠে পড়ে নাই? উপরে আমাকে জিজ্ঞাসা করলো না যে ভাই আপনি কি করতেছে বা ভাই কেমন আছেন বা এরকম কোনো কিছু জিজ্ঞাসা। সাধারণত অপরিচিত হলে জিজ্ঞাসা করার কথা, জানি আছেন আমরা এখানে এরকম বা এরকম। এবং তারা একদমই মানুষের মতোই ছিল, মানে আমার আপনার মতো আমার মতো দেখতে ছিল? হ্যাঁ, তাদের শেপটা মানুষের মতোই ছিল, কিন্তু কে এমন মুগ্ধের মধ্যে করার মতো, মানে সিলেক্ট করার মতো কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। বাট তাদেরকে মঞ্চের মধ্যে দেখতেছি আর আমি ভাবতেছি, আর আমার মধ্যে উদ্রেক হইতেছে যে আমিও তো কাজটা পারি, আমিও তো চড়তে পারি। পরবর্তীতে এই ঘটনার পরে আর কখনো তাদেরকে দেখেছিলেন স্বপ্নে বা কোনো সময়? না, পরবর্তীতে তাদেরকে আমি আর কখনো দেখি নাই, তাদেরকে দেখি নাই, বাট হয়তো বা অন্য কোনো কিছু সামথিং অন্য কোনো। আপনি তো ওই বাড়ি ছেড়ে এখন যুক্তরাষ্ট্রে আছেন, এবং সেখানেও কি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয়? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যদি কথা বলেন, আমি অ্যাকচুয়ালি আমার ঘটনাগুলো আমার ঢাকাতে, আমার যুক্তরাষ্ট্রের কিছু ঘটনা আছে, ইভেন আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল এবং আমার বাড়ি যে খামারপাড়া সেখানেও কিছু ঘটনা আছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখন যুক্তরাষ্ট্রের কথা শুনতে চান তাহলে আমি বলবো, সেখানে আমি একদিন ঘুমের থেকে উঠে ইজি চেয়ারে বসে আছি, সেটা ছিল আপনার কিচেনের সিঙ্কের সামনে। আমার পাশে ছিল আরেকজন আমার রুমমেট, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ছেলেটা। তো আমরা কথা বলতেছি, আমি ঘুম থেকে উঠছি। ইন দি মিন টাইমে ওয়ালের একটা পাশে, কিচেনের একটা পাশে এমন জোরে একটা ঝাঁকুনি হলো, মনে হলো যে ওখানে আপনার আমরা যদি মনের হিসেবে ধরি তাহলে মনে হবে যে 4 থেকে 5 মন ওয়েটের একটা কিছু ওখানে আসলো, অর্থাৎ অবস্থান নিল, একটা শব্দ হলো। আমি করলাম কি, আমি শুধু ওই ছেলেটার চোখের দিকে তাকালাম, আর চোখের দিকে তাকায় ওর বোঝানোর চেষ্টা করলাম যে কিছু কি বুঝলা কিনা। ও বাঙালি ছিলেন? হ্যাঁ, ও ছিল বাঙালি। হ্যাঁ, ও তখন বলল, বাট ওর ভিতরে এমন একটা ভীতি কাজ করলো যে ও জিনিসটাকে আর অতটা এদিকে আর মানে যাচ্ছে না। আমি ওর ভয়ের কারণটা দেখে আমি আর ওরে প্রশ্ন করলাম না, দ্বিতীয় কোনো প্রশ্ন করলাম না, এরকম একটা কিছু। আর ওই বাসার থেকে পরবর্তীতে আমি যখন আরেকটা বাসা চেঞ্জ করতে নিলাম, সে ভাষায় আরেকটা ঘটনা ঘটলো। সে ঘটনাটা আমি পরবর্তীতে যায় শুনলাম। সেটা হলো এমন,
ভদ্রমহিলা বাসাটা ভদ্রলোকের বাসা। তো বাসায় যেদিন আমি গেলাম তারপরের দিন হলো কি, সেদিন রাত্রেই অ্যাপ্লায়েন্সের লাইনগুলো যেটাতে আপনার ওই যে সিঙ্গে পানি আসে, ঠিক আছে, ওই লাইনটা কি আমরা জানি সামহাউ ওই লাইনটা ওপেন হয়ে গেছে, অথবা ওপেন না হলে পরে সেটাতে পানিটা হয়ে আপনার কিচেনের ইটা আপনার পানিতে একবারে হয়ে গেছে, এটা কি বলা হয়, সিঙ্ক হয়ে গেছে, আর কি, ডুবে গেছে, এরকম একটা পানি। পরের দিন আমি ওনার সাথে শেয়ার করলাম যে আচ্ছা এরকম পানি কেন। সে ফ্র্যাঙ্কলি সে বলল যে আসলে এরকম তো হয় না, এটা কালকে হয়েছে, এবং কি এটা আজকে অবধি হচ্ছে, তো এরকম কখনোই হয় না। আমরা 3 বছর যাবত এই বাসায় থাকি, এরকম কখনো হয় নাই। আমি আর কত দূর আগালাম না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশ কিছু ঘটনা শুনলাম, এবং আমি রিকোয়েস্ট করব যারা দেশে আসেন, দেশে বাংলাদেশে ফিল্মে যারা বিভিন্ন সময় ছুটিতে কাটাতে আসেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের বাঙালিরা, এবং আমাদের মুখোজ্জ্বল করছেন, এবং আপনাদের জন্য আপনারা আসলে অনেক বেশি স্পেশাল আমাদের কাছে, এবং আপনাদের প্রচুর ব্যস্ত সময় যায়, তার মাঝখানেও আপনারা ভূত এফএম শুনছেন। সব জায়গায় যে এখন রাত তাও না, কোথাও দিন এবং কর্মব্যস্ত দিন, এবং তার মধ্যে আপনারা শুনছেন, ফেসবুকে কমেন্ট করছেন, মানে আপনাদের কৃতজ্ঞতা জানাই, আর কিছু বলার নাই আসলে, কারণ যা বলবো তাই কম হয়ে যাবে। তো আপনারা যখন দেশে আসবেন, আপনাদের যদি সত্যি কোনো ঘটনা থাকে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া, সেই ঘটনাগুলো নিয়ে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন। আমরা অধীর আগ্রহে আছি আপনাদের প্রত্যেককে স্টুডিওতে নিয়ে আসার এবং আপনাদের ঘটনাগুলো শোনার এবং সবাইকে জানানোর। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এত কষ্ট করে আপনি এই ছুটি কাটাতে এসেও আমাদের জন্য সময় বের করেছেন এবং আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করলেন, এবং আশা করছি যে অনেকেই কাছে ভালো লেগেছে, অনেকে উৎসাহিত হবেন এই ঘটনাগুলো শেয়ার করতে। আমাদেরকে হাসিব কার্টুন থেকে লিখেছেন যে কালকে আমার এইচএসসি টেস্ট এক্সাম, তারপরে ভূত এফএম শুনছি। এখন মনে হয় আপনার ভূত এফএম না শুনে রেস্ট নেওয়া উচিত, বা পড়াশোনা যদি আর একটু করতে চান করে ফেলা উচিত। রোমেল আমাদের লিখেছেন যে ফুর্তি অ্যাপ আসার ফলে আপনাদের এফএম ফ্রিকোয়েন্ট, আচ্ছা আপনাদের এফএম আমি বুঝলাম না যে, আচ্ছা যার জয়েন আমি বুঝলাম না, ফুতে মানে এখন বলছেন যে তিনি অ্যাপ শুনতে হয় বেশি, অ্যাপে বেশি ভালো শোনা যায়, এরকম কিছু একটা বলতে যাচ্ছেন বোধ হয়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নেহাল জিঞ্জিয়া থেকে এসএমএস করেছেন স্নিগ্ধা, এবং তিনি বলেছেন যে আমার এসএমএস কেন পড়া হয় না, পড়ে ফেললাম আপনার এসএমএস। মুন্না উত্তর থেকে লিখেছেন খুব ভয় লাগছে। রনি আমাদের লিখেছেন, এবং রাকিব আমাদের লিখেছেন। গোলাম রাব্বি আবারও এসএমএস করেছেন। নাহিদ বুলবুল বাঁধন আমাদের এসএমএস করেছেন। মিম এবং মেহেদি এসএমএস করেছেন। পিয়াসা মুন্সিগঞ্জ থেকে, মাসুম সিলেট থেকে, ফারুক আমাদেরকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও পায়েল, এছাড়া স্টারলিং শাফিন আমাদের এসএমএস করেছেন। তানিয়া আমাদের মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। ইশিতা, নাফিজ এবং মিম এসএমএস করেছেন আমাদেরকে। সুমাইন এছাড়া আমাদের এসএমএস করেছেন। ইমদাদুল আমাদের তিনি ইমদাদুল মির্জা তিনি এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়া এসএমএস করেছেন জিহাদ কেরানীগঞ্জ থেকে। আর অনেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা আরো একটা ঘটনা শুনে আসবো, আর আমি তার আগে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radioforti.fm, which is bhwtfm@radioforti.fm। আমাদের ইমেল অ্যাড্রেস জানিয়ে দিলাম, এবং এরপরে আমরা একটু ফেসবুকের যারা কানেক্টেড থাকবেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিই। আমাদের ফেসবুক ফ্যান পেজ যেটা রয়েছে রেডিও ফুর্তি ফ্যান পেজ, সেটি হচ্ছে www.facebook.com/radio.furti। radio.furti স্পেলিংটা হচ্ছে RADIO.FORTI। আর যারা আমাদের যে পেজটা রয়েছে ভূত এফএম এর আরো একটা পেজ, নতুন পেজ, সেই পেজ যদি আপনি জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.russell BHWTFM.RUSSELL। আমি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন এবং করে যাচ্ছেন, আমি সেই সমস্ত প্রসঙ্গে একটু পরে আসছি। আরো একটা ঘটনা শুনে আসি আমরা, এবং আপনার নামটা একটু বলবেন। আপনি অনেক কষ্ট করে ঢাকার বাইরে থেকে এসেছেন এবং এখানে জায়গা ম্যানেজ করে আপনাকে থাকতে হচ্ছে, তারপরে আপনি রাজি হয়েছেন খুব স্বতঃস্ফূর্ত ভাবে। আপনাকে শুরুতেই অনেক ধন্যবাদ জানাই। আপনার নামটা কি এবং কোথা থেকে আপনি এসেছেন? আমি ইফতি ফয়সাল, গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন, এবং আপনি বলছিলেন যে এত রাত্রে যেহেতু ফেরা সম্ভব হবে না, সো আপনি ঢাকাতেই কোথাও যায়। জি হ্যাঁ, আমি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা।
তো আমার অনেক ইচ্ছে ছিল বুথে মেমে এসে স্টোরি শেয়ার করার জন্য, এই জন্য আমরা আসলাম। ধন্য, আমরা কৃতজ্ঞ আপনার এই মানে আগ্রহ দেখে আর কি। তো যাই হোক, আমরা চলে যাই ঘটনায়। আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথায় ঘটেছে? আমার যে ঘটনাটা, এটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা হচ্ছে আখাউড়াতে। তো আখাউড়াতে কেল্লা বাবার মাজার নামে প্রসিদ্ধ একটা মাজার আছে। তো ওর পাশে বিশাল একটা কবরস্থান আছে। তো আমার ফ্রেন্ডের আব্বু মুদিনী ওনাদের মানে ফার্স্টে দুটো মেয়ে ছিল। তো তারপর অনেক বছর ওনাদের কোনো সন্তান হয় না। তো ওনাদের অনেক ছেলে সন্তান অনেক ইচ্ছে ছিল, যার কারণে ওনারা প্রায় সময় মাজারে যায় মান্নত করতো যাতে ওনাদের একটা ছেলে সন্তান হয়। তো এমনই অ্যাজ ইউজুয়াল একদিন ওনারা মান্নত করে ফিরার সময় এক পাগল আন্টির হাতের মধ্যে ধরলো। ধরার পরে বলতেছে যে তুই তো ছেলে সন্তান চাস। তা আন্টি অনেকটা অবাক হয়ে বললো যে হ্যাঁ। বলতেছে যে তোর ছেলে সন্তান হবে। তো ওই পাগলটা আন্টির একটা ফুল দিল, বললো তুই এই ফুলটা খাইয়া নে, তোর ছেলে সন্তান হবে এবং যখন সময় হবে তখন আমি তোর সাথে দেখা করবো। তো আন্টিও কি করলো, ওই ফুলটা খাইয়া ফেললো। বিশেষ করে তো ওনার বাসায় চলে আসলো। অ্যাজ ইউজুয়াল ওই পাগলের কথা মতো যখন আন্টির গর্ভে সন্তান আসলো, তখন 2 মাস হলো। তখন সেই পাগলটা একদিন আন্টির বাসায় উপস্থিত। তো আন্টি এবং আঙ্কেল ওনারা তো খুবই অবাক হইলো, কারণ ওই পাগলকে ওই বাসায় কোনো ঠিকানা দেওয়া হয় নাই, কোনো পরিচয় দেওয়া হয় নাই, বাট উনি একদম ওই বাসাতে হাজির। তো হাজির হওয়ার পরে উনি বলতেছে যে মানে আপনি যে ঘটনাটা বলছেন, এটা এলাকার সবাই জানেন তো? এলাকার সবাই জানে এবং ওই রেলওয়ে স্টেশনের যে কোয়ার্টার আছে ওখানে সবাই জানে, আশেপাশে সবাই জানে। তো তারপর বললো যে আমার খাবার দিয়ে। তো আসলে দুর্ভাগ্যবশত বাসায় তেমন কোনো খাবার ছিল না। তো আন্টি কি বললো যে যা আছে ওইগুলাই দিই। তো চাল আর ডাল আর আলু দিল। ওই পাগল ওই মানে ওইগুলাই রান্না না করা কাঁচাগুলাই মানে খাওয়া শুরু করলো এবং খাওয়া শেষে অবশিষ্ট কিছু রেখে বললো এইটুকু তুই খেয়ে নে, আর তোর গর্ভে ছেলে সন্তানই আছে, তোর ছেলে সন্তানই হবে। তুই যখন তোর ছেলে সন্তান হবে তখন তুই 2টা খাসি ওই মাজারে দিবি, আর ওর যখন 7 বছর বয়স হবে তখন একটা খাসি মাজারে দিবি। অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেন্ড জন্মগ্রহণ করে বড় হয়। তো ওই মানে সবার থেকে একটু ব্যতিক্রম থাকে, যেমন সবার সাথে খুব কম মিশে, সে একা একা থাকে, বাসায় থাকে। তো সে এমনি তুই মাজারের দিকে যাইতো না। তো ওর বয়স যখন 17 বছর হলো, তো সে একদিন আন্টির কাছে বললো যে আম্মু আমি মাজারে নামাজ পড়তে যাব। তো সে জোহরের টাইমে নামাজ পড়তে বাসা থেকে বেরোয় এবং সেই কেল্লা বাবার মাজারের পাশে যে মসজিদ ওখানে নামাজ পড়ে। তো নামাজ পড়ার পর সে বের হয়ে দেখে যে ওর এক ফ্রেন্ড নাইম আর দাঁড়ায় আছে। তো বলতেছে দোস্ত চল আমার দাদির কবরটা জিয়ারত করে আসি। তো আমি আগেই বলে নিয়েছিলাম যে ওই কেল্লা বাবার মাজারের পাশে বিশাল একটা কবরস্থান আছে, অনেক বড়, এটা আমি নিজেও যাই দেখে আসছি। তো ওইখানে নিয়ে গেল। তোরা অ্যাজ ইউজুয়াল গল্প করতে করতে যাইতেছে। তো সেই কবরটা যাওয়ার পরে মানে সে গল্প করতেছে, এতক্ষণ রিপ্লে আসছিল পিছন থেকে, তো সে আর তাকায় নাই। তো ওই কবরের পাশে যাওয়ার পর সে দেখে যে মানে পিছন থেকে ওর কথা রিপ্লে আসতেছে না, ফ্রেন্ড রিপ্লে দিতেছে না। তো দেন সে পিছন দিকে তাকালো, তাকায় দেখলো যে কেউ নেই। তখন সে অনেকটা ভয় পাইলো এবং ভয় পাওয়ার সাথে সাথে ওর সামনে বিশাল একটা আম গাছ ছিল, ওটা থেকে কোনো ঝড় নাই কিছু নাই রাসেল ভাইয়া, হঠাৎ করে একটা ডালা একদম মাটিতে পড়ে গেল। সে আরো ভয় পেয়ে ওই ডালাটা ক্রস করে দৌড় দিয়ে সে বাসায় চলে আসে এবং আইসা ওর যে ফ্রেন্ড ছিল ওর বাসায় যা বলতেছে আন্টি আজকে না আমি তো আমার প্রচুর ভয় দেখেছে, সে তো আমার কবরস্থানে নিয়ে গেছে কিন্তু সে আমার একা রেখে চলে আসছে। আর ওর আম্মু অবাক হয়ে বলতেছে যে বাবা কি বললো না, আমি তো আজকে 2 দিন যাবত বাসাতেই নেই, সে তো ঢাকাতে গেছে ওর খালাম্মার বাসায়। তো সে আরো অনেক ভয় পায়, ভয় পেয়ে এসে সে বাসায় ওদিন দুপুর বেলায় যে ঘুমায়, পর দিন সে দুপুর বেলায় উঠে এবং আন্টি ভাবে যে কি ব্যাপার, সে কোনো ড্রাগস ট্রাগস নিল নাকি ইটি। তো অনেক পানি টানি দেওয়ার পর বা অনেক ঘুম ভাঙান হয়, তারপরে খাবার দেওয়া হয়। তখন ফার্স্ট আন্টি যেটা নোটিস করলো যে সে খাবারগুলো মুখে না দিয়া মানে মুখের পাশ দিয়ে কাঁধের উপর দিয়ে মনে হইতেছে অন্য কাউকে খাওয়াইতেছে, মানে এই ধরনের অ্যাবনর্মাল আচরণ শুরু করলো। তা আন্টি খুব ভয় পেলো, আশেপাশের বাসার লোকজন ডাকলো। তো ওরা সবাই এসে বললো যে ওরা হয়তো প্যারানর্মাল কোনো কিছু হয়েছে, কবিরাজ দেখাও। তো পাশে ওনাদের জানাশোনা একটা কবিরাজ ছিল, তো ওই কবিরাজকে দেখানো হলো। তো কবিরাজ ওনাদের বাসায় আইসিয়ে বললো যে সামথিং ইজ রং, এখানে বড় ধরনের কোনো প্রবলেম আছে, আমি তো এত কিছু করতে পারবো না, তবে যাই হোক আমি আপাতত কিছু একটা করতে পারবো। তো উনি ওনার রুমে গেল এবং আমার ফ্রেন্ড যে বর্ণ ওর হাতে কনিষ্ঠ আঙ্গুল চাইপে ধরলো। তো বর্ণের কনিষ্ঠ আঙ্গুল তো আমরা জানি এগুলো, মানে আমরা মানে হ্যাঁ, তারপর এজ ইউজুয়াল আচরণ করলো। তো যেটা হলো ওই রাত্রে ঘুমাইতেছিল ওর আপুর সাথে। তো হঠাৎ করে সে চিৎকার করে উঠে বলতেছে আপু যে ওয়ার্ড্রপের পাশে কি আমার ধরতেইতেছে, আমার ধরো ধরো। তো ওর বোনও প্রচুর ভয় পায় এবং সে চিৎকার করে পাশের রুম থেকে আঙ্কেল আন্টি আসে এবং এসে দেখে যে সে এমন করতেছে। তো সারা রাত ওরা জায়গা থেকে পরের দিন আরেকটা হুজুরকে খবর দেওয়া হয়। উনি আসে আয়সা বলে যে উনিও আগের হুজুরের মতো বলে যে এখানে বড় ধরনের কোনো প্রবলেম আছে, তবে যাই হোক একটা বাড়িটা বন্ধ করতে হবে, বাট বাড়ি বন্ধ করতে যে ম্যাটেরিয়ালস গুলো লাগে এগুলো আমি আনি নাই, পরের দিন নিয়ে আসবো। তো ওই দিনকে রাত্রে ওর বোনের সাথে শুয়ে রয়েছে। তো হঠাৎ করে আমার আপু মানে ঘুম ভেঙে যেটা মানে কোনো কিছু খাওয়ার যে শব্দ বা চাবানের যে শব্দ, চিবানের যে শব্দ শুনতেছে।
তো আপু তাকায় দেয় যে সে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস নিয়ে ওইসব খাইতেছে এবং ওর মুখে মাছে গিয়া লাগিয়েছে এবং ধীরে ধীরে তো মনে সমস্যাগুলো আরো বাড়ছিল। হ্যাঁ, প্রকট আকার ধারণ করছিল। তো তখন আপু আর একটা পর্যায়ে তো মনে হয় যে ভাসমান, আমি ওই জায়গাটা আসতে চাই আসলে। আমার মনে হয় যে সবাইকে ওয়েট না করি আর ওই যে মানে ইন্টারেস্টিং যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা আসি। তো আরেকদিন যেটা হলো যে তার রুমে কাজের মহিলা কাজ করতেছে, মানে সে ফাঁদ যখন দেখলো যে একটা বিভৎস চেহারা একটা মহিলা, ওনার মুখে এসিড মারা হলে যেমন দগ্ধ হয়ে যায়, তার উপরে আবার ধাক্কাটা মানে সে ফ্লাইং করে প্রায় মাটি থেকে এক হাত উপরে বাসবান অবস্থায় ওর দিকে আসতেছে আর বলতেছে যে তোকে এক্ষুনি নিয়ে যাবো, তুই আমাদের সাথে চল, তোকে নিয়ে যাবো। হঠাৎ করে তো সে ভয়ে পুরা চিৎকার চেঁচামেচি শুরু করলো এবং সে অ্যাবনর্মাল আচরণ করলো। তো সে ওই দিনকে রাত্রি কি করলো, আবার ঘুম থেকে উঠে ওর রুমে যত মিরর ছিল, যত আয়না ছিল, ড্রেসিং টেবিল, সুকেজে সব সে নিজের হাতে ভাঙে ফেললো এবং হাত দিয়ে এবং ওর হাত দিয়ে যে ব্লিডিং গুলো হচ্ছে সে ব্লাড গুলো সে নিজেই চাইটা খাইতেছে। মানে এটা দেখার পর ফ্যামিলির লোকজন মানে প্রচুর ভয় পায় এবং ভয় পাওয়ার পরে ওরা ভালো কোনো কবিরাজের সন্ধান করে। তো এক পর্যায়ে ওরা জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়াতে একজন মহিলা আছে যিনি কিনা, যার কাছে কিনা জিনেদের হুজুর উনি আসে, উনি ওই জিনেদের হুজুরের মাধ্যমে প্রবলেম সলভ করে। তো অ্যাজ ইউজুয়াল ওরা নেওয়ার প্রিপারেশন নেয়। তার আগের দিন ওনাদের বাসাতে রাত্রেবেলা ভিতর দিয়ে তালা দিয়ে নক করা থাকতো। তো একদিন আপু ঘুম থেকে উঠে দেখে যে সে বন্য পাশে নাই। তো ওরা খুব চিন্তিত হয় এবং আর আশেপাশের লোকজন মিলে ওরা খুঁজতে বের হয়। তো ওরা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, রেল স্টেশন বাজার। তো রেল লাইনের যে ব্রিজ রাসেল ভাইয়া, ওই ব্রিজের পাশে রাত্রেবেলা লোকেরা মাছ ধরতে যাইতো। তো লোকেরা যাওয়ার পর দেখে যে মানে ব্রিজ থেকে প্রায় 2 হাত উপরে ভাসমান অবস্থায় একজন এটা কিন্তু খুব অবিশ্বাস্য। এটা কি গ্রামের মানুষজন সবাই জানে? একদম সবাই দেখছে রাসেল ভাই, এবং গ্রামের মানুষ এখান থেকে ভয় পায়, ওরা মানে বন্যার ভূত মনে করে। একদম শিওর রাসেল ভাই, এটা অঞ্চলে সবাই জানে স্টোরিটা। তো ওইখান থেকে আঙ্কেল আন্টি তারপর ওরা গেল, তারপর ওরা যাওয়ার পর দোয়া দূরত করার পর ওরা নিচে হাত রাখছে, মানে এমন করে ছাড়লো মনে হলো যে বেবি ট্রান্সফার করলো। ছোট বেবি যেমন একজনের কোল থেকে আমরা আরেকজনের কোলে নিই, ঠিক এইভাবে ছেড়ে দেওয়া হলো। তো পরের দিন আর ওরা দেরি না করে ওদের পাশের বাসার যে হুজুর আছে ওনাকে নিয়ে আরো 4-5 জন নিয়ে ওনাকে সেই জিনের হুজুর যিনি আছে মহিলা কাছে ওনার কাছে নিতে যায়। তো যাওয়ার সময় অনেক প্রকার প্রবলেম হয় ওদের রাস্তার মধ্যে, মানে প্রচুর বাতাস, মানে ধরো কোনো আবহাওয়া নাই, বাট ওদেরকে মাঝখানে রেখে চারদিকে বাতাস। আর বন্য দেখতেছে যে ওই মহিলাটা, বিভৎস আকারের মহিলাটা, যে ওই মহিলাটা আবার ফ্লাইং করে আসতেছে, বাট ওর শরীরের যে কাপড় আর মাংস এগুলো সব খুলে খুলে পড়তেছে। আর মানে ওর দিকে হাত বাড়িয়ে বলতেছে তোরা এক্ষুনি নিয়ে যাবো, তোরা যাইতে দিবে না, তুই আমাদের সাথে চল। তো সে অনেক কান্নাকাটি করে এবং সাথে লোকজন অনেক ভয় পায়। তবে যাই হোক, অ্যাটলিস্ট ওকে ওই জিনের যে কবিরাজ ওনার কাছে নেওয়া হয়। তো নেওয়ার পরে উনি একটা গরম পানির মধ্যে বোলের মধ্যে ওরা দাঁড় করায়। তো ফার্স্টে দাঁড় করানোর পর সে অনেক চিৎকার চেঁচামেচি করে। এক পর্যায়ে আসলে সবচেয়ে অবাক করার বিষয় হলো বলের যে গরম পানি গুলো ছিল এগুলো সব ফ্রিজিং হয়ে গেছে, আর পুরো একদম আইস হয়ে গেছে। তো তারপর সে একদম শীতে কাঁপতেছিল। তারপর তার ওই বোল থেকে নামানো হলো। তো তারপর মানে বলতেছে যে মহিলা, উনি ওনার যেভাবে নিয়ম ওইভাবে করার পর টিনের চালে মানে ধপাস করে একটা শব্দ হলো এবং মহিলা বললো যে তিনি আসছে, তুমি ওনাকে সালাম দাও। তো সে সালাম না দিয়া হিন্দু যে নমস্কার, ওই নমস্কার দিল। তারপর উনি ভাবলো যে উনি হিন্দু। তো তারপর ওনার যে জিনের হুজুর উনি আসলো। আসার পরে পরে মানে উনি আইসে বললো যে তোরা এখানে কি করিস, তোরা তো ভারত থাকিস। তারপরে যে জিনিসটা, হ্যাঁ জিনিসটা ওকে। এবং এখন কি সে সুস্থ আছে? এখনো সে ওর সাথে যে তাবিজ গুলো আছে এগুলো কতদিন পর পর ছুটে যায়, আর 2-1টা জন ওর সাথে থেকে চলে যায়, তখন সে নর্মাল আচরণ করা শুরু করে। তার নামটা কি? বর্ণ। সে এখন কি করছেন উনি? সে এখন পড়াশোনা করছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন। আমাদেরকে আলভিন SMS করেছেন কেরানীগঞ্জ থেকে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের অনেক প্রশংসা করেছেন তিনি। আমাদেরকে সান্তাজ মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে শান্ত, SMS করেছেন আমাদেরকে তৌকির, এবং আমাদেরকে SMS করেছেন আলভিন আহমেদ, আমাদেরকে এছাড়াও লিটন খান SMS করেছেন শায়ান, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি শান্ত, ওকে শান্ত আমাদের SMS করেছেন আমাদেরকে বদরুল এবং মহসিন সিলেট থেকে। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন লাবণ্য। এছাড়া আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে 2 ফ্রেন্ড রুবেল এবং দৃশওয়া। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডার্ক কিং আকিদ। এছাড়া আমাদেরকে উর্মি ময়মনসিংহ থেকে SMS করেছেন মোস্তাক বেলি রোড থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন নামিরা মুন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে বাঁধন, SMS করেছেন আমাদেরকে রঞ্জু এবং আলভি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে